গল্প মেঘলা আকাশের রোদ্দুর। লেখিকা শ্যামলী রহমান। অন্তিম পর্ব। মেঘলা আর রোদ্দুর সবে বাসায় ঢুকেছে, হাতে তার সেই ভৃঙ্গরাজ ফুলের গাছরা। মেঘলা সামনে খেয়াল না করে আনমনে বাসায় ঢুকে পড়ে। হঠাৎ সামনে কারো কণ্ঠ শুনে অবাক হয়। তাকিয়ে দেখে রোদ্দুরের মামা মামি আসছে, সাথে মেঘলার মামা মামিরাও আসছে। রিমি ওর মা বাবাকে জড়িয়ে ধরে আছে। সবাইকে দেখে মেঘলার মুখে হাসি উপচে পড়ছে, সে দৌড়ে ওদের কাছে যায়। রোদ্দুরের মামা মামি সহ ওর মামা মামিকে সালাম দেয়, কুশল বিনিময় করে। রোদ্দুরের মামা রবিন চৌধুরী মেঘলাকে কাছে ডাকেন। রিমির পাশে বসিয়ে ওর হাতে একটা ব্যাগ দেন। এখানে দুটো শাড়ি আছে, তুমি একটা পরবে আর একটা রিমিকে পরাবে। মেঘলা শাড়ি পরার কারণ খুঁজে পায় না। সে না হয় বউ হিসাবে শাড়িতে দেখতে চাইতে পারে, কিন্তু রিমি কেন? মনে প্রশ্ন রেখে হাসি মুখে মাথা দুলায়। রিমির মন খারাপ ছিল, বাবা মাকে দেখে কিছুটা মন খারাপ চলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখলে আবার মন খারাপ হয়ে যাচ্ছে, কাঁদতে চেয়েও পারছে না। অথচ সামনের মানুষটা কত সুন্দর, সবার সাথে হেসে হেসে গল্প করছে। রিমি সেদিকে তাকিয়েছিল, মাহিম তাকাতেই চোখে চোখ পড়ল, কিন্তু মাহিম চোখ ফিরিয়ে নিল, এতে যেন রিমির আরো খারাপ লাগাটা বৃদ্ধি পেল। রিমি ওর আব্বুকে জড়িয়ে বলল, আমি শাড়ি পরব না, আমি পরে কি করব? মেঘলা ভাবি পড়ুক, সেই বউ মানুষ। রবিন চৌধুরী মেয়ের মাথায় হাত বলিয়ে দিয়ে বললেন, হঠাৎ ইচ্ছে হলো মেয়েকে একটু শাড়িতে দেখি কেমন লাগে। মেঘলার মতো তোমাকেও তো একদিন বিয়ে দিতে হবে, তাই দুটো শাড়ি আনলাম, দুজনে পরো। শাড়ি পরার জন্য তো কারণ লাগে না। তুমি শাড়ি পরবে বাবার জন্য। আমরা ছবি তুলব, ঘুরতে যাব। মাঝ থেকে মাহিমও আসলো। হাসি হাসি মুখে বলল, হ্যাঁ মামা, রিমি তো বড় হচ্ছে, বিয়ে শাদি দেন, আমরা একটু আনন্দ করি। বাবা তুমি আগে বিয়েটা করো। হ্যাঁ তা তো করবই, সুযোগ হলে আজই করব। ভালোবাসার মানুষেকে তো আর হারানো যাবে না বারবার। মাহিমের কথাটা যেমন রিমির কানে অসহ্য বাণীর মতো বাজল। সোফা ছেড়ে উঠে অন্যদিকে ঘুরে বলল, আব্বু তোমরা কথা, আমি একটু আসছি। রিমি উপরে চলে গেল। নিচ থেকে রবিন চৌধুরী বললেন, মেঘলা মা তুমি ফ্রেশ হয়ে এসো, তারপর খাবার খেয়ে শাড়ি পরিও আর ওকেও পরিয়ে দিও। মেঘলা আবারও মাথা ঝাঁকায়। শোভা থেকে উঠেও নিজের রুমের দিকে উদিত হয়, পিছন পিছন রোদ্দুর রোজায়। মেঘলা একবারে গোসল সেরে বাহির হয়। চুলে তোয়ালে পেঁচানো, পরনে আকাশি রঙের থ্রি পিচ শাড়ি তো আরো পরে পরবে, তাই এখন এটাই পরল। মেঘলা দেখল রোদ্দুর রুমে নেই, বেলকুনি থেকে কণ্ঠ শোনা যাচ্ছে, মনে হয় কারো সাথে কথা বলছে। মেঘলা চুলেন তেয়ালেটা খুলে চুল ঝেড়ে আয়নার সামনে যায়। চুল আঁচড়াচ্ছে আর গুনগুনিয়ে গান বলছে, আমার ভিতরে ও বাহিরে, অন্তরে। অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। আমার ভিতরে বাহিরে অন্তরে। অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ। পুষে রাখে যেমন ঝিনুক, খোলসের আবরণে মুক্তর সুখ। তেমনি তোমার গভীর ছোঁয়া। তেমনি তোমার গভীর ছোঁয়া। ভিতরের এই বন্দরে। আমার ভিতরে বাহিরে। অন্তরে অন্তরে। আছো তুমি, হৃদয় জুড়ে। আমার গভীর ছোঁয়া তুমি কি অনুভব করেছো যে জানো? রোদ্দুরের কণ্ঠ শুনে মেঘলার গান বন্ধ হলো। আয়নার তাকিয়ে দেখে রোদ্দুর পিছনে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তার দিকে। রোদ্দুর এগিয়ে আসলো। মেঘলা কাছে দাঁড়িয়ে দুহাত কাঁধে রাখল। ভেজা চুলে নাক ডুবালো। রোদ্দুরের কথা এবং স্পর্শে কিছুটা কেঁপে ওঠে। মেয়েদের চুলের শ্যাম্পুতে কি অ্যালকোহল মেশানো থাকে নাকি? মেঘলা বন্ধ চোখ খুলল। একটু অবাক হয়ে জানতে চাইল কেন। জানতে ইচ্ছে হলো কারণ তোমার চুলে গন্ধে মাতোয়ারা আমার মন ও প্রাণ, সাথে তোমার শরীর থেকে একটা বউ বউ স্মেইল আসে। মেঘলা বাঁকা চোখে রোদ্দুরের দিকে তাকালো। বউ বউ স্মেইল আবার কেমন? এই যে এখন যে স্মেইল পাচ্ছি এটাই। বলে চোখ বন্ধ করে নিঃশ্বাস টেনে নিয়ে দেখায়। মেঘলা খিলখিলিয়ে হেসে উঠে। রোদ্দুর একটু পর চোখ খুলে বলে উঠে, তুমি আমার মনের বাগানের সুগন্ধি এক ফুল, যার সুবাস আমি শত মাইল দূরে থেকেও পাই। বিকেল গড়িয়ে সন্ধে হলো। অবন্তিকা, রিন্তি আর সাথীও এসে পড়েছে বিকেলেই। মেঘলা আর শাড়ি পরেছে, একা একা কুচি ধরতে সাহায্য করেছিল রোদ্দুর। এটা স্বামীদের কর্তব্য বলেছিল, যখন রোদ্দুর দুষ্টু হেসে বলেছিল, কর্তব্য তো আরো অনেক কিছু আছে, সেগুলো পালন করা দরকার। অবন্তিকা শাড়ি এবং মেকআপ ভালো পারে, এজন্য রিমিকেও ও শাড়ি পরাচ্ছে।
শাড়ি পরা শেষে নর্মালি সাজাতে গেলে রিমি বাধা দেয়। আমাকে তোমরা বিয়ের কনের মতো সাজাচ্ছ কেন? মনে হচ্ছে বিয়ে করতে যাচ্ছি। রিন্তি দাঁত কেলিয়ে বলে। বলা যায় না, হতেও তো পারে। রিমি চোখ ছোট করে তাকালো। শাড়ির আঁচলটা হাতে নিয়ে দরজার দিকে যেতে যেতে বলল, আমি আর সাজবো না, আমার ভালো লাগছে না। আব্বু বলল বিধায় শাড়ি পরলাম। অবন্তিকা আর রিন্তি দৌড়ে গেল। রিমিকে ধরে বাহিরে যাওয়া থেকে আটকে দিল। বাহিরে গেলে সমস্যা হয়ে যাবে। কি হলো, আমাকে আটকালে কেন? অবন্তিলা আমতা আমতা করে বলল, আসলে হয়েছে কি আঙ্কেল, মানে তোমার আব্বু বলেছেন সাজ শেষ হলে তাকে বলতে, তারপর নিয়ে যেতে, কি জানি ভিডিও করবে, তুমি সিঁড়ি দিয়ে নামবে এমন কিছু। রিমি ওদের কথা কিছু বুঝতে পারছে না, তবুও শুনল, এসে বসে পড়ল বিছানায়। একটু পর মেঘলা আর রোদ্দুর আসলো, রিমি সহ নিচে যেতে বলল। মেঘলা এখনো নিচে যায়নি, শাড়ি পরে সোজা রিমির রুমে এসেছে। রিমি, মেঘলা সহ সকলে নিচে নামছে। রোদ্দুর মেঘলার হাত ধরে পিছনে আসছে। সামনে রিমি আছে, ওর পাশে রিন্তি। সিঁড়ি বেয়ে আসতে গেলে চোখ পড়ে ড্রয়িং রুমে বসে থাকা সকলের হাস্যোজ্জ্বল মুখগুলো। কিন্তু রিমি অবাক হয় তার বাবার পাশে বসে থাকা লোকটিকে দেখে। উনি তো রোদ্দুর ভাইয়া আর মেঘলা আপুর বিয়ে পড়িয়েছিলেন, কিন্তু আজ কেন? মেঘলার মনেও একই প্রশ্ন, ও রোদ্দুরকে জিজ্ঞেস করল, কাজী সাহেব আজ বাড়িতে কেন? রোদ্দুর স্বাভাবিকভাবে উত্তর দিল, গেলে বুঝতে পারবে, আগে চলো। সবাই নিচে নামলো। মেঘলা এবং রিমির প্রশংসা করছে। কি সুন্দর লাগছে দুজনকে। রবিন চৌধুরী এবং উনার স্ত্রী মেয়ের কাছে আসলেন। আমার মেয়েকে একদম বউ বউ লাগছে। বাবা মায়ের কথায় রিমি একটু হাসার চেষ্টা করল। সবাই যখন প্রশংসায় ব্যস্ত, রিমি আশেপাশে চোখ বুলোয়, হয়তো কাউকে খুঁজছে, কিন্তু চোখে পড়ছে না। একটু পর কাঙ্ক্ষিত মানুষটির দেখা পেল। পরনে তার গোল্ডেল কালারের পাঞ্জাবি অসম্ভব সুন্দর লাগছে, কিন্তু হঠাৎ পাঞ্জাবি পরার কারণটা রিমি ও মেঘলা বুঝতে পারল না। মাহিম এসে রিমির পাশে দাঁড়ালো। রিমি সেদিকে আর চোখে তাকালো। আফজাল চৌধুরী বসা থেকে উঠে কাজীকে উদ্দেশ্য করে বলল, এবার বিয়ে পড়ানো শুরু করুন। জামাই বউ দুজনে এসে গেছে। রিমি অবাক হলো, সাথে মেঘলাও। জামাই বউ বলতে কাকে বুঝালে? আর বিয়েটা বা কার? মেঘলা প্রশ্নে সকলে হাসল, রিমিও হা হয়ে তাকিয়ে আছে উত্তর জানার জন্য। ওদের জানার অপেক্ষা শেষ করে রবিন চৌধুরী বলে ফেললেন, মাহিম আর রিমির বিয়ে। বাবার কথা শুনে রিমি চরম অবাক হলো, মুখ না চাইতেও হা হয়ে গেল। ও বুঝতে পারছে না আসলে কি সঠিক শুনল নাকি ভুল। সেম অবস্থা মেঘলারও। সবাই হাসছে, তার মানে সকলে আগে থেকে জানতো। রোদ্দুর মেঘলার পাশে দাঁড়ালো। জি সবাই জানতাম, শুধু তুমি আর রিমি জানতে না। দুপুরে বললাম না সারপ্রাইজ আছে। মেঘলা রাগ হওয়ার ভান করলো। আমাকে বললে কি হতো? তুমি আর রিমি মিলে অনেক প্ল্যান করিয়ে বেচারা মাহিমের অবস্থা খারাপ করে দিয়েছিলে, এজন্য বলিনি। পাশ থেকে রিন্তি আর সাথীও বলল, আমরা শুনলাম বিকেলে এসে রোদ্দুর ভাইয়া বলেছিল। সবাই তাদের আলাপ নিয়ে ব্যস্ত, তখন রিমি পাশে ব্যক্তির দিকে তাকায়, সেও তার দিকে তাকিয়ে আছে। রিমির চোখ বিস্ময়কর ভাবে চেয়ে আছে, মনে হচ্ছে এটা সত্যি না। কিন্তু এটা কিভাবে হলো? মেঘলার প্রশ্নের উত্তরে মাহিমা চৌধুরী হেসে ফেললেন। যে ছেলে বিয়ের কথা বললে সে কথা শুনতে চাইতো না, সেই ছেলে 3 দিন আগে হঠাৎ আমার রুমে এসে বলে তার একজনকে পছন্দ আর তাকে বিয়ে করতে চায়। নাম জানতে চাইলে রিমির নাম বলে আমিও শুনে অবাক। তারপর তোর আব্বু, বড় আব্বু, আম্মুর সাথে কথা বললাম, ওরা রিমির বাবা মাকে ব্যাপারটা জানালো। রোদ্দুরও বলল রিমিও নাকি মাহিমকে পছন্দ করে। এই সবাই রাজি হলো। কয়দিন পর ধুমধাম করে বিয়ে দিতে চাইলে ছেলে রাজি না, তার কথা 2 দিনের ভিতর বিয়ে করবে, আর আগে থেকে রিমিকে জানানো যাবে না। রিমির বাবা মা আসলো, আর রিমিকে যেহেতু জানানো নিষেধ, তাই একটু অভিনয় করে রবিন সাহেব বললেন শাড়ি পরতে। কাহিনী শেষ, এবার বুঝছো? মেঘলা আর রিমি হাঁ হয়ে আছে, এত কিছু হলো, ওরা দুজন বাড়িতে থেকেও বুঝতে পারল না। মেঘলা রোদ্দুরের উপর একটু রাগ করল, পরে আবার ভাবল যা হচ্ছে তা তো ভালোই। মেয়েটার অবশেষে তার ভালোবাসা পেতে চলছে। যে চোখে কষ্টের জল গড়িয়ে পড়ত, সে চোখে আজ আনন্দের জল গড়াবে। বিয়ে পড়ানো শুরু হলো। সব নিয়মকানুন মেনে বিয়ে সম্পূর্ণ হলো, সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। রিমির যেন বিশ্বাস হচ্ছে না, ওর চোখে পানি টলমল করছে। মাহিম এখনো ওর সাথে কথা বলেনি।
রিমির মা সবাইকে সালাম করতে ইশারা করলে রিমি ও মাহিম দুজনে বড় সকলকে সালাম করে দোয়া নেয়। রাজের মুখে হাসি, বোনের মাথায় হাত বুলিয়ে দেয়। তুই অনেক সুখী হবি, দোয়া করি। রিমি ভাইকে জড়িয়ে ধরে, কান্নাটা একটু গাঢ় হলো। রাজ ওকে বলে, ভালোবাসার মানুষকে পাওয়া ভাগ্যের ব্যাপার, সে ভাগ্য সবার হয় না, তুই তো পেয়ে গেছিস, তাহলে কাঁদছিস কেন? কাঁদলে তারা কাঁদবে যারা পাবে না। শেষের কথাটা সাথীকে উদ্দেশ্য করে বলল, ও বুঝতে পারল। মাহিম শুধু ওদের দিকে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে হাসল। রোদ্দুর মেঘলাকে ডাকছে, ও সেদিকে গেল। রাজের ফোন আসলো, অন্যরা তাদের গল্পে ব্যস্ত। মাহিম নিঃশব্দে রিমির পাশে দাঁড়ালো। মেয়ে অভিনয় শুধু তুমি না, আমিও করতে পারি। মাহিমের কথায় রিমি ওর দিকে তাকালো। মাহিম দুষ্টু হেসে আবারও বলল, অভিনয় দারুণ করেছো, এর শাস্তি দারুণ হবে, জাস্ট ওয়েট এন্ড সি। বাহিরে বইছে শীতল হাওয়া। শীতের আমেজ যায় যায়, আর কিছুদিন তাহলে বসন্তের আগমন ঘটবে। অবন্তিকা, রিন্তি আর সাথী বিয়ের একটু পর খাওয়া শেষে নারী চলে গেছে। রোদ্দুর ড্রাইভারকে বলে দিয়েছিল তাদের ঠিক মতো পৌঁছে দিতে। সাথী যাওয়ার আগে রাজের সাথে কথা বলতে চেয়েছিল, কিন্তু সুযোগ হয়ে উঠেনি, বাসায় এত মানুষ। তাই বাধ্য হয়ে সাথী কথা না বলা আক্ষেপ নিয়ে চলে যায়। সাব্বির বিয়েতে আসতে পারেনি, সে একটা ইম্পর্ট্যান্ট কাজে শহরে গেছে। মেঘলা আর হৃদিতা রুমিকে নিয়ে গিয়ে মাহিমের রুমে নিয়ে আসলো। বেডের ঠিক মাঝখানে বসিয়ে শাড়িটা ঠিক করে দিয়ে গোমটা টেনে দিল। এভাবে নতুন বউয়ের মতো হয়ে বসে থাকো আমার ভাই, আসলে চাঁদ মুখখানা দেখে প্রশংসায় সাগরে ভাসিয়ে দিবে। মেঘলার কথায় হৃদিতা হেসে উঠল। নতুন বউয়ের মতো কি? ও তো নতুন বউ। ভাবা যায় রিমিও বউ হয়ে গেল, ছোট একটা মেয়ে। আরে হো আপু, আজকাল স্কুলে থাকতে কত মেয়ের বিয়ে হচ্ছে, এটা তো নর্মাল। তাছাড়া ভাইয়ের ধৈর্য নেই, তাকে যে জ্বালিয়েছি না জানি রিমির কপালে আজ কি দুঃখ আছে। আমি বাবা পালাবো, কিছু বলতে পারবে না। রিমি চুপ করে ওদের কথা শুনছিল। উনি তখন যা কানে কানে বললে, না জানি কি শাস্তি দেয় কে জানে। এই ভেবে রিমির মধ্যে ভয় হয়, সাথে আনন্দ। যাই হোক, এত কিছুর পর পেয়ে তো গেছি। রুমের বাহির থেকে রোদ্দুর আর মাহিমের কণ্ঠ শুনতে পেতেই মেঘলা আর হৃদিতা চট করে উঠে পড়ল। রিমিকে রেখে দুজনে গিয়ে দরজার সামনে দাঁড়ালো। ওদের প্ল্যান করা আছে, পাওনা নিতে হবে। রোদ্দুর আর মাহিম রুমের সামনে এসে দাঁড়ালো। মাহিম ঢুকতে গেলে হৃদিতা বাধা দেয়। আগে টাকা দাও। মাহিম অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের টাকা? এই রোদ্দুর, ওরা কিসের টাকা চাচ্ছে? রোদ্দুর দুজনের দিকে তাকালো। ওরা জানে কিসের টাকা, আমি কিভাবে বলল? হৃদিতা বলল, বিয়ে করলে আমরা বউ সাজালাম, রুমে রেখে আসলাম, সেজন্য টাকা। ওমা, বিয়ে করলাম আমি, বউ সাজার জিনিস আমার কেনা, রুমও আমার, তাহলে তোদের টাকা দিতে হবে কেন? টাকা না দিলে রুমে যেতে পারবে না। হৃদিতা বলছে। মেঘলা চুপ করে আছে। ভাইয়ে বলতে ভয় লাগছে, যে প্ল্যান করে সেকা দিয়েছি। মাহিম হৃদিতার দিকে ভ্রু কুঁচকে তাকালো। পাশ থেকে রোদ্দুর কানে কানে বললে, যা চাইছে দিয়ে দে, নয়তো রুমে যেতে পারবি না, বাসরও হবে না। বলে হেসে উঠল। রোদ্দুরের কথা মেঘলা হৃদিতা শুনতে পায়নি, তাই মেঘলা বলল, কানে কানে কি বলছেন? যাই প্ল্যান করেন, টাকা দিতে হবে। কত টাকা দিব? হৃদিতা চট করে বলল, 10,000 দেও, তাহলে হবে তনে, একদম কম হবে না। আমি কি এখানে জিনিস কিনতে আসছি যে একদম? ওই একই হলো, এখন তাড়াতাড়ি দেও। মাহিমের মাথায় বুদ্ধি এলো, সে মুখের আদল পরিবর্তন করে ডান সাইডে তাকিয়ে বলল, আরে বড় আব্বু তুমি। দেখো, ওরা রুমে যেতে দিচ্ছে না। বড় আব্বু মানে আফজাল চৌধুরী। তার নাম শুনে রুমের দিকে থাকা হৃদিতা আর মেঘলা তড়িৎ বেগে রুম থেকে বাহির হয়ে আসে। ডান সাইডে এসে দেখে কেউ নেই। ওরা দুজনে মাহিমকে কিছু বলবে তার আগে দেখে মাহিম নেই, শুধু দরজা বন্ধ করার শব্দ হলো। রোদ্দুর হাসতে হাসতে দুজনকে বলল, দেখে লাভ নেই, মাহিম রুমে ঢুকে পড়েছে, তোমাদের বোকা বানিয়েছে। মেঘলা রাগ হলো। বোকা বানিয়েছে বলে আপনি এভাবে দাঁত বাহির করছেন কেন? আগে এমনি আপনাকে বজ্রাত বেডা বলতাম। আমাদের 10,000 টাকা লস করে দিলেন। হৃদিতা ফোন এসেছে, আর থেকেও লাভ নেই বলে ও চলে গেল। রোদ্দুর মেঘলার দিকে এগোলো। ওর হাত ধরে রুমে দিকে নিয়ে যাচ্ছে আর বলছে, জীবনে আমি থাকতে লস হবে কেন? আমি মানেই লাভ, আমার সব। তোমার কত টাকা লাগবে বলো? আরে আপনার টাকা কে চেয়েছে? আমার বাবার টাকা আছে। আমরা ভাইয়ার থেকে নিতাম, ওটাই একটা আনন্দ ছিল। রোদ্দুর থেমে গেল।
বাবার টাকা থাকলেও জামাইয়ের টাকা আছে, এখন থেকে তার টাকা নিবে, আর এরাই তো নিয়ম। নিয়ম তো অনেক কিছু, আপনি তো মানেননি। দুজনে ততক্ষণে রুমে ভিতর চলে গেছে। রোদ্দুর বুঝার চেষ্টা করে বলে, কি মানিনি? এই যে বিয়ের পর বউকে ঘুরতে নিয়ে যেতে হয়। ইউ মিন হানিমুনের কথা বুঝোচ্ছ, রাইট? মেঘলা বড় বড় চোখ করে তাকালো, সাথে লজ্জা পেল। সে তো এটা ভেবে বলেনি শুধু ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলছে। ঠিক আছে, চাইছো যখন নিয়ে যাব, 2-1 দিনের ভিতর কাজগুলো একটু শেষ করি। মেঘলা রোদ্দুরের কথা শুনল। বিছানার চাদরের উপর ঝাড়ু দিল। ঘুমানোর প্রস্তুতি নিয়ে বেডের উপর বসতেই রোদ্দুর গেল, তবে নিজের জায়গায় না গিয়ে মেঘলার কাছে গিয়ে ওর কোলে মাথা রাখল। হাত দুটো মাথায় রাখল। মেঘলা রোদ্দুরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রোদ্দুরের হঠাৎ কিছু মনে হতেই বাহির হয়ে গেল। দরজার কাছে গিয়ে বলে গেল, 10 মিনিটে আসছি। মাহিম রুমে ঢুকেছে। রিমি চুপচাপ বেডের মাঝে বসে আছে, কোনো নড়াচড়া নেই। রুমের মধ্যে পিনপিন নীরবতা, ড্রিম লাইটের আলোয় ঘরটা কখনো সবুজ, কখনো লাল, কখনো না নীল রঙে পরিবর্তন হচ্ছে। মাহিম বেডের দিকে এগিয়ে গেল। এই মেয়ে সালাম করবে না? রিমি একটু নড়েচড়ে উঠল। মাহিমের কণ্ঠ একটু জোরে আর গম্ভীরভাবে ছিল। ও নড়েচড়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে পড়ে। মাথা নিচু করে সালামও করে, ঘোমটা দেওয়া অবস্থায় দাঁড়িয়ে থাকে। মাহিম আলমারি থেকে কিছু একটা এনে রিমির হাতে দেয়। রিমি ঘোমটার মধ্যে দিয়ে বুঝতে পারল দুটো টাকার বান্ডিল। মাহিম তখন বলে উঠল, তোমার মোহরানার টাকা দিয়ে দিলাম। এখন থেকে তুমি সম্পূর্ণ আমার জন্য হালাল। রিমি মাথা নিচু রেখে প্রশ্ন করে, আমি কি করব টাকা? যা ইচ্ছে, আমি তোমার জিনিস তোমায় বুঝিয়ে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। টাকাটা আপাতত আপনার কাছে রাখুন। দরকার লাগলে নিব, এখন তো দরকার নেই। মাহিম টাকাটা নিয়ে গিয়ে আগের জায়গায় রাখল। আবার রিমির কাছে আসতে বলল, শোনো মেয়ে, শাস্তির কথা মনে আছে তো? রিমি আমতা আমতা করে বলে, কিসের শাস্তি? মাহিম ধীরে ধীরে রিমির কাছে যায়। মাথার গোমটা ফেলে দেয়। এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সামনে তার খুব নিকটে থাকা ব্যক্তিগত নারীর দিকে। কি অপূর্ব সুন্দর লাগছে! আগে তো এত সুন্দর লাগেনি। হয়তো আজ পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে বলেই বেশি সুন্দর অনুভব হচ্ছে। তোমার অভিনয়ের শাস্তি। আমার সাথে অভিনয় করে আমাকে কষ্ট দিয়েছ, ইগনোর করেছ। রিমি মাহিমের দিকে এবার তাকালো। তাকে অসম্ভব সুন্দর লাগছে, লাইটের জন্য চেহারায় ও লাল, নীল, সবুজ দেখা যাচ্ছে। অভিনয় করিনি, তাছাড়া আপনি তো আমায় ভালোবাসে না, তাহলে ইগনোর করলাম কিনা তাতে আপনার কিছু যায় আসবে বলে মনে হয়নি, তাই। মাহিম বাকি দূরত্বটুকু ঘুচালো। দুজনের মধ্যে ইঞ্চি পরিমাণ দূরত্ব নেই। একে অপরের নাক ছুঁই ছুঁই। রিমির হার্টবিট বাড়ছে, বুকের ভেতর কেমন ধুকপুক করছে, সে সরতে পারছে না। মাহিম এবার রিমির কোমরে হাত রাখল। রিমি কেঁপে উঠল। পুরো শরীর কেমন ঝাঁকুনি দিয়ে উঠল। মাহিম রিমির কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসয় বলে উঠল, ভালোবাসতে না চেয়েও খুব করে মায় পড়ে গেলাম। জীবনে একজনকে ভালোবেসে বুঝতে পারলাম অনসাইড লাভ, যার পরিণতি নেই, আছে শুধু না পাওয়ার বেদনা। তখন থেকে মনে মনে ভেবে নিয়েছিলাম কাউকে ভালোবাসবো। তারপর তুমি এলে, ভালোবাসতে না চেয়েও খুব করে মায় পড়ে গেলাম। এই বাচ্চা মেয়েটার পাগলামিতে প্রথমে বিরক্ত হয়, করা ভাবে সেদিন রিজেক্ট করলেও তারপর থেকে খারাপ লাগতে শুরু করলো। নিজে তাকে উপেক্ষা করে পড়ে আবার তার উপেক্ষা, ইগনোর করাই কষ্ট হতে লাগলো। যখন দেখতাম কারো সাথে কথা বলছো তখন রাগ লাগতো, যদিও সেটা অভিনয় ছিল, কিন্তু আমি তো তা জানতাম না। উপেক্ষা থেকে জন্ম নিল এক অদ্ভুত টান, তারপর বুঝতে পারলাম তোমাকে লাগবে। সোজা গিয়ে আম্মুকে বললাম, তারপর তো জানোই। রিমি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। স্বপ্ন যেন সত্যি হলো, মুখে তার হাসি আর চোখে জল। যে যাকে ভালোবাসে সেও তাকে ভালোবাসে, এর চেয়ে সুন্দর অনুভূতি কি হতে পারে? রিমি হুট করে মাহিমকে জড়িয়ে ধরল। চোখ দিয়ে পানি পড়ছে, মাহিম বুঝতে পারছে এ যে আনন্দের কান্না, যার অনুভূতি প্রকাশ করা যাবে না। মাহিমও দুহাতে জড়িয়ে নিল। দুজন মানবী ভালোবাসার তৃষ্ণা জুড়ায় একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হয়ে। নতুন ভোর, নতুন সকালে যেন অন্য রকম অনুভূতি। কেউ ভালোবাসার মানুষকে পেয়ে আনন্দে হাসছে, আবার কেউ না পাওয়া কিংবা হারানোর যন্ত্রণায় কাঁদছে। পাওয়া না পাওয়া নিয়ে পৃথিবী হলেও মন মানতে চায় না। মন সেদিকে যায় যাকে চাওয়া পাওয়া অনিশ্চিত। তবুও পাওয়া অনিশ্চিত জেনেও যে ভালোবাসে সেই তো খাঁটি প্রেমিক।
তবে সে প্রেমিকের মূল্য নেই, সে শুধু দূর থেকে ভালোবাসার আশা রাখে। সকালটা আনন্দে শুরু হলেও বিকেল কি সেই আনন্দ থাকবে তার নিশ্চয়তা নেই। রোদ্দুর আজ কোথাও যায়নি। বাসায় আছে আজ, বাসায় যেন চাঁদের হাট বসেছে, কতদিন পর সবাই একসাথে আর সবার মুখে হাসি। সত্যি কি সবার মুখে হাসি? হয়তো কারো মুখ মলিন, যা কারো চোখে পড়ছে না। ড্রয়িং রুমে আফজাল চৌধুরী, আলিফ চৌধুরী ও রবিন চৌধুরী সহ মেঘলার মামারা মিলে গল্প করছে। মেঘলার মামা মামিরা একটু বাদেই চলে যাবেন, তাদের শত বলেও থাকাতে পারছেন না, তাদের নাকি কাজ আছে। মেঘলা বড় মামা রবিন চৌধুরীকে বললেন, আপনারা থাকেন, আমরা চলে যাই, আবার কখনো দেখা হবে। আমরাও আজই যেতাম, কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সব সেরে একবারে যাব কাল পরশু। মেঘলার মামা মামিরা চলে গেলেন। রোদ্দুর আর মাহিম তাদের এগিয়ে দিতে গিয়েছিল। ফেরার পথে বাগানে এসে মাহিম রোদ্দুরকে কিছু একটা বলে বাসায় পাঠিয়ে দেয়, তার কি একটা নিয়ে আসার আছে বলে। রিমি আর মেঘলা রান্না ঘরে আজ রান্না করছে। তাদের শখ জেগেছে, আজ তারা দুজন রান্না করবে। রাহেলা চৌধুরী আর মাহিমা চৌধুরী দুজনে রাজি না, তবুও তারা শুনবে না, শেষে না পেরে তারা সরে যায়। না জানি কেমন রান্না করবে, আগে তো এরা দুজন এত রান্না করেনি। হৃদিতা রান্না পারে, এজন্য সে একটু হেল্প করার জন্য রান্না ঘরে গেল। আপু তুমি আসলে কেন? তুমি যাও, আমরা পারবো। মেঘলার কথায় হৃদিতা ওর পাশে দাঁড়ায়। দেখে চুলায় মাংস আর একটায় বিরিয়ানি বসাবে, এজন্য চাল ধুয়ে রেখেছে। তা জানিস বিরিয়ানিতে কতখানি পানি দিবি? মেঘলা রিমি দুজনে ভাবনায় পড়ে যায়। আসলে তো কতখানি পানি দিবে জানে না। অন্য সব রান্না মোটামুটি পারে, কিন্তু বিরিয়ানিতে তো পরিমাণ মতো পানি দিতে হবে, নয়তো পারফেক্ট হবে না। রিমি এবার বলল, আরে ভাবি হৃদিতা আপু থাকুক, শুধু বলে দিবে, যা পারবো না তাহলে হয়। রিমির সাথে মেঘলাও হ্যাঁ মেলায়, হৃদিতা হাসে। পথে এসো বাছাধনেরা। রান্না শেষ, রাহেলা চৌধুরী ওদের দুজনকে ফ্রেশ হয়ে আসতে বললেন। দুজনে নিজেদের রুমে গেল। রিমি গিয়ে দেখে মাহিম চোখ বন্ধ করে বিছানায় আধশোয়া হয়ে আছে। কারো পায়ের আওয়াজ শুনে চোখ খুলে। আপনি তখন ডাকছিলেন কেন? মাহিম রাগ হলো, দাঁতে দাঁত চেপে বলল, আমার চেহারা দেখতে। তা তো দেখছি, আবার আলাদা করে ডাকার কি আছে? দেখছিলেন তো কাজ করছিলাম। মাহিম মুখ ফুলে ওভাবেই বসে রইল। রিমি ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। একটু পর ফ্রেশ হয়ে বাহির হয়ে দেখে মাহিম নেই, ও ভোজা তোয়ালেটা বেকুনিতে মেলতে গেলে চমকে উঠে। আপনি এখানে হুট করে সামনে চসলেন কেন? হানেন আমি ভয় পেয়ে গেছিলাম। মাহিম চুপ করে থাকলো, তারপর পকেট থেকে একটা গোলাপ ফুল বাহির করে রিমির কানে গুজে দেয়। শোনো মেয়ে, ফুল সুন্দর, তার চেয়েও সুন্দর তোমার ওই আঁখি। তোমার জন্য শত ফুল উপেক্ষা করেও তুমি নামক ফুলেই বুকে রাখি। বুকের বা পাশে নাকি ডান পাশে রাখেন? বুক পাজরে রাখি। ডানে বামে সবখানে তুমি। দুপুরে খাবার সময় সকলে চুপচাপ খেলো। অন্য দিনের তুলনায় আজ খাবারের স্বাদ আলাদা লাগছে। আফজাল চৌধুরী খুশি হলেন, রিমি এবং মেঘলার প্রশংসা করলেন, যদিও তাদের গিন্নিদের মতো অত সুস্বাদু না হলেও খারাপ হয়নি। এভাবে প্রশংসা করলে তবে তো মনোবল পাবে, একদিন তারাও ভালো রান্না করবে। আর বাবার কাছে মেয়েদের রান্না যেমনই হোক বেস্ট লাগবেই তাদের কাছে। একে একে সবার খাওয়া শেষ, সবাই প্রশংসা করল, রিমি আর মেঘলা খুশি। সবাই প্রশংসা করলেও রোদ্দুর কিছু বলেনি, শুধু চুপচাপ খেয়েছে, এজন্য মেঘলার মনটা একটু খারাপ। খাওয়া শেষে যখন সবাই গল্পে ব্যস্ত, তখন রোদ্দুরের কল এলো, ও উঠে গেল। কিছুক্ষণ পর এসে সবার উদ্দেশ্য বলল, আমার একটা কাজ পড়ে গেছে, জরুরি, এখনই যেতে হবে। মেঘলা হয়তো জিজ্ঞেস করতে চাইছিল কোথায় যাবেন বা কখন ফিরবেন, কিন্তু রদ্দুর সে সুযোগ না দিয়ে তড়িঘড়ি করে বেরিয়ে গেল, যেন মনে হলো খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ। দুপুর পেরিয়ে বিকেল হলো। বিকেল পেরিয়ে রাত হলো, তবুও রোদ্দুরের আসার নাম নেই। কল দিলে ঢুকছে না। মানুষটা গেল কোথায়? মেঘলার চিন্তা হচ্ছে। ঘড়ির দিকে চেয়ে দেখে 12টা 20 বাজে। মাহিমা চৌধুরী ঘুমিয়ে পড়েছেন, উনার মাথা ব্যথা করছে। রাহেলা চৌধুরী মেঘলাকে ঘুমাতে যেতে বলছে, তবুও শুনছে না। রোদ্দুরের কাজ আছে, ও ঠিক পড়ে আসবে, তুমি গিয়ে ঘুমাও। বড় আম্মু তুমি ঘুমাও, আমি আর একটু অপেক্ষা করি। রাহেলা চৌধুরী ঘুমাতে গেলেন। মেঘলা আরো কিছু সময় বসে রইল, কিন্তু রোদ্দুরের আসার খবর নেই। কারো মধ্যে চিন্তা নেই, কারণ রোদ্দুর মাঝে মধ্যে এর চেয়েও রাত করে আসে, কাজ থাকে, বিভিন্ন জায়গায় যেতে হয়।
রাত পেরিয়ে ভোর হলো, মেঘলা রোদ্দুরের অপেক্ষায় থাকতে ওভাবেই সোফায় ঘুমিয়ে পড়েছে। ভোরের আজান কানে আসতে মেঘলা টের পায়। চোখ মেলে দেখে ও ড্রয়িং রুমে ঘুমিয়ে গেছিল। রোদ্দুর কই? তার মানে এখনো আসেনি। মেঘলার ভয় যেন বাড়তে থাকলো। সোফার কোনো পড়ে থাকা ফোনটা নিয়ে আবার রোদ্দুরের নাম্বারে ডায়াল করে, কিন্তু প্রতিবার নট রিচেবল বলতেছে। মেঘলা সোফা থেকে উঠে কেন জানি ওর ভিতর অস্থিরতার কাজ করছে, মনটা খচখচ করছে। সকাল হতেই চৌধুরী বাড়ির সকলে জেগে উঠল। রোদ্দুর এখনো ফিরেনি শুনে তাদেরও চিন্তা বাড়তে থাকলো। তারা ভেবেছিল অন্যদিনের মতো হয়তো দেরিতে ফিরেছে। রাজ মাহিম দুজনে ফোনে ট্রাই করছে, ঢুকছে না। উপায় না পেয়ে রাজ শাহিনকে কল করে। কিন্তু শাহিন বলে কাল তো কোনো কাজ ছিল না। রোদ্দুর তো কিছু বলেনি। আরিফকে কল করলে সেও বলে কিছু জানে না। তার দলের কেউ কিছু জানে না। হঠাৎ কোথায় গেল কাউকে কিছু না বলে? কি এমন জরুরি কাজ ছিল? মাহিম, চল আমরা দুজন বেরিয়ে পড়ি, খোঁজ চালাই আমাদের মতো করে। মাহিম আর রাজ বেরেতো নিলে আফজাল চৌধুরী আর আলিফ চৌধুরী পিছু ডাকে। আমরাও যাব। ওরা চারজনে সবে বাসা থেকে বাহির হবে, তখনই দুজন মানুষ এসে দরজায় দাঁড়ায়। তাদের পরিচিত বলে মনে হচ্ছে না। লোক দুটো জিজ্ঞেস করে, এটা কি চৌধুরী বাড়ি? এমপি আহিয়ান চৌধুরী রোদ্দুরের বাড়ি। মাহিম এগিয়ে যায়। হ্যাঁ এটাই, কিন্তু আপনারা কারা? আপনাদের জন্য একটা খারাপ খবর আছে। মেঘলা এগিয়ে আসে। জিজ্ঞেস করে, কি কি খারাপ খবর? মাঝরাতে নির্জন পাহাড়ি এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হয়। বাম পাশ থেকে ডান পাশে আসা প্রাইভেট কারটাকে ধাক্কা মারে একটি ট্রাক। তখন আশেপাশে কেউ ছিল না। ভোর হলে খবর পাই, সেখানে গিয়ে দেখি পাহাড়ের ঢাল বেয়ে নিচে পড়ে কারটি। সেখানে কাউকে পাওয়া যায়নি, শুধু পাওয়া গেছে রক্তের দাগ। সিসিটিভি ফুটেজ দেখে বুঝতে পেরেছি সেই গাড়িতে একা ছিলেন। আমরা কারটির নাম্বার প্লেট চেক করে জানতে পেরেছি সে কারটি আহিয়ান চৌধুরী রোদ্দুরের নামে, আর সে এখানকার সদ্য হওয়ার এমপি। এখনো উনার খোঁজ পাওয়া যায়নি। উনি বাসায় আছেন নাকি অন্য কেউ গাড়ি নিয়ে বেরিয়েছিল? লোক দুটোর কথা শুনে সকলে স্তব্ধ হয়ে যায়। মেঘলার শরীর অবশ লাগছে, সে দু কদম পছিয়ে যায়। সে কি শুনল? চোখ দিয়ে পানি পড়ছে। লোক দুটোর কথা তার কানে বাজছে, ভেসে আসছে রাহেলা চৌধুরী ও মাহিমা চৌধুরীর কান্নার শব্দ। তারপর মেঘলা শক নিতে না পেরে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। চারপাশে কান্নার শব্দ, শোকে স্তব্ধ চৌধুরী বাড়ি। সবাই রোদ্দুরের খোঁজে ছুটোছুটি করছে, কিন্তু কোনো হদিস নেই। মেঘলা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাওয়ার পর রাজ আর মাহিম তাকে ধরতে দৌড়ে যায়। সোফায় শুইয়ে দেয়। আফজাল চৌধুরী মেঘলার চোখে পানি ছিটিয়ে দেন, কিন্তু সে কোনো সাড়া দিচ্ছে না। মাহিমা চৌধুরী কাঁদতে কাঁদতে মেয়ের মাথায় পানি ঢালছে। রাহেলা চৌধুরীর চোখ দিয়ে অবিরত পানি গড়িয়ে পড়ছে। তিনি যেন মেনে নিতে পারছে আর হওয়া স্বাভাবিক। আফজাল চৌধুরী নিশ্চুপ, তার চোখে পানি দেখা যাচ্ছে না, কিন্তু মনের ভিতর কি চলছে সে জানে। পুরুষ মানুষের কাঁদতে নেই, এজন্য হয়তো কান্না করতে পারছে না। রাহেলা চৌধুরী দৌড়ে স্বামীর কাছে আসলেন। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আমার ছেলেকে ফিরিয়ে দাও আল্লাহ, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আফজাল চৌধুরী রাহেলা চৌধুরীর হাত শক্ত করে ধরলেন, কিন্তু তিনিও নিজেকে আর শক্ত রাখতে পারছেন না। চোখের কোণর জলটা মুছে নিলেন। স্ত্রীকে কি বলে সান্ত্বনা দিবেন জানা নেই উনার। নিজেরই পাগল পাগল লাগছে, শুধু প্রকাশ করতে পারছে না। আফজাল চৌধুরী মাহিমা চৌধুরীকে ডেকে ধরতে বললেন, তারপর রাজ আর মাহিমকে বেরিয়ে গেলেন। প্রথমে পুলিশ স্টেশনে জিডি করতে যাবেন, যেহেতু লাশ পায়নি তার খোঁজ করতে হবে, আর কিভাবে অ্যাক্সিডেন্ট হলো নাকি মার্ডার সেটাও জানতে হবে। মেঘলা ধীরে ধীরে চোখ খুলল। তার মাথায় অসহ্য ব্যথা, কিন্তু তার চেয়েও বড় ব্যথা বুকের ভেতর। রোদ্দুর। তার ঠোঁট দিয়ে আস্তে আস্তে শব্দ বের হলো। চোখের সামনে ধোঁয়াশার মতো সবকিছু। কানে বাজছে একটাই কথা, রোদ্দুর দুর্ঘটনার শিকার হয়েছে। মেঘলা উঠে বসতে গিয়ে টলতে লাগলো, রিমি ওকে ধরে ফেলল। তুমি ঠিক আছো? রিমি, রোদ্দুর কোথায়? কেউ কি খুঁজে পেয়েছে? রিমি চোখ নামিয়ে ফেলল। মাহিমের সঙ্গে কথা বলছিল ফোনে। কিন্তু এখনো কিছু বলা যাচ্ছে না। তারা চারজনে সেই পাহাড়ি রাস্তায় গিয়েছে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল। না, এখনো খুঁজে পাওয়া যায়নি। মেঘলা উঠে দাঁড়ালো। আমি যাব। আমি রোদ্দুরকে খুঁজতে যাব। হৃদিতা দ্রুত এসে মেঘলাকে থামিয়ে দিল। তুমি এখন কোথাও যাবে না, মেঘলা। পুলিশ খুঁজছে, আবু ভাইয়ারা গিয়েছি, তুমি গিয়ে কি করবে?
আর কোথায় যাবে? এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। মেঘলা হৃদিতার হাত সরিয়ে দিল। তুমি বোঝো না আপু, আমি অপেক্ষা করতে পারবো না। রোদ্দুর কোথায়, কেমন আছে, আমার জানতে হবে। আমি জানি আমার রোদ্দুরের কিছু হয়নি, আমি গেলে খুঁজে পাবো দেখো। মেঘলা শোককাতর এরকম শত কথা ওড়াচ্ছে। রাহেলা চৌধুরী কাঁদতে কাঁদতে বলছেন, আল্লাহ আমার ছেলেকে ফিরিয়ে দেও, বিনিময়ে আমার প্রাণ নিও। তিনি যেন পাথর হয়ে গেছেন, কাঁদতে কাঁদতে গলা বসে গেছে, আওয়াজ বাহির হচ্ছে না। ঠিক তখনই ল্যান্ডলাইন বেজে উঠল। সবাই চুপ হয়ে গেল। রিমি দৌড়ে গিয়ে দ্রুত ফোনটা তুলল। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে একজন অচেনা মানুষের কণ্ঠ শোনা গেল। আমি ইন্সপেক্টর আজগর আলী বলছি। আমরা এক ব্যক্তিকে উদ্ধার করেছি। তিনি খুব আহত অবস্থায় পাহাড়ের নিচের দিকে পড়েছিলেন, অজ্ঞান কিন্তু এখনো জীবিত। আমরা নিউজে শুনেছি আহিয়ান চৌধুরী রোদ্দুর নামে একজন অ্যাক্সিডেন্ট করছেন, পাহাড়ের ঢাল বেয়ে পড়ে গেছেন। সেখানে আমরা একজনকে পেয়েছি। হয়তো উনি হতে পারেন, আমরা তাকে হাসপাতালে নিয়ে এসেছি। দয়া করে আপনারা দ্রুত আসুন। দেখুন তিনি কিনা, আমরা স্থানীয় হসপিটালে নিয়ে এসেছি। রিমির মুখে হাসি ফুটে ওঠে। ফোন স্পিকারে থাকার কারণে সকলে শুনতে পেয়েছে, এতে যেন তারা প্রাণ ফিরে পেল। রিমি মাহিমকে ফোন করে, সে জানায় তারাও শুনেছে। এদিকে মেঘলা যাওয়ার জন্য পাগল করে দিচ্ছে, এজন্য আলিফ চৌধুরীকে বলে ওকে নিয়ে আসতে, সাথে আর কেউ যেন না আসে। তুমি বাসায় থাকো, আম্মু বড় আম্মুকে সামলাও। আলিফ চৌধুরী দ্রুত ড্রাইভারকে গাড়ি বাহির করতে বললেন, মেঘলা উনার পিছু পিছু দৌড়ে গেলেন। শরীরে থাকা আধ পুরনো থ্রি পিছটার সাথে কোনো মতে একটা ওড়না জড়িয়ে বেরিয়ে পড়ল। মেঘলা চোখের পানি শুকিয়ে গেছে, এই কয়েক ঘন্টায় অবস্থা কেমন হয়ে গেছে। গাড়ি এত দ্রুত চলছে, তবুও যেন মনে হচ্ছে রাস্তা শেষ হচ্ছে না, যেতে প্রায় 5 ঘন্টা মতো লাগবে। সময় তখন বিকেল প্রায়। মাঝ রাস্তায় হঠাৎ গাড়ির তেল শেষ হয়। আলিফ চৌধুরী ও ড্রাইভার নেমে পড়ে। আলিফ চৌধুরীর ফোনে কল আসায় সে কথা বলছে উল্টো ঘুরে। ড্রাইভার সে তো গাড়িতে তেল ভরাচ্ছে, সেখানে টাকা দিতে গেছে। আলিফ চৌধুরী ফোনে কথা বলছে, মাহিম কল দিয়েছে। আব্বু তোমাদের আসতে হবে না, তোমরা ঘুরে যাও। হসপিটালে থাকা লোকটা অন্য লোক। কালকে রাতে যেখানে রোদ্দুরের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, সেখান থেকে কিছু দূরে এর একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওই লোকটা সেই অ্যাক্সিডেন্ট হওয়া মানুষ। তারা ভেবেছিল হয়তো রোদ্দুর, কিন্তু নয়, সে আলাদা। কল রাখলেন। আলিফ চৌধুরী এবার মেঘলাকে কি বলবেন ভেবে পেলেন না। রোদ্দুর বেঁচে আছে শুনে মেয়েটার চোখ মুখ একটু প্রাণবন্ত হয়ে উঠেছিল, এমন যদি বলি সে রোদ্দুর নয় তবে ভেঙে তোচনচ হয়ে যাবে। কিন্তু রোদ্দুর, তার খোঁজ কই পাবে? রোদ্দুর যদি না থাকে তবে মেয়েটাকে সামলানো মুশকিল হয়ে যাবে। পাহাড়ের ঢাল বেয়ে নিচে পড়লে বাঁচার সম্ভাবনা নেই। সেই লোক বেঁচে গিয়েছেন কারণ তিনি একবারে নিচে পড়েননি, রাস্তার পাশে একটি উঁচু জায়গায় আটকে গিয়েছিলেন। আলিফ চৌধুরী কথা শেষ করে গাড়ির কাছে ফিরে এলেন। গাড়ির দরজা খুলে বসতে গিয়ে দেখে মেঘলা নেই। মেঘলা কই গেল? উনার পিলে চমকে উঠল, ড্রাইভারকে জিজ্ঞেস করল, মেঘলা কোথায়? স্যার আমি তো দেখিনি। গাড়িতে তেল ভরিয়ে টাকা দিয়ে এসে দেখছি আপনিও নেই, মামুনিও নেই। আমি ভাবছি আপনার সাথে ওদিকে গেছে। আলিফ চৌধুরী চারদিকে খুঁজে কিন্তু কোথাও পায় না। মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, এখন তিনি কি করবেন? একদিকে রোদ্দুর নেই, এতেই সবার মরণ দশা অবস্থা, এখন মেঘলাও হারিয়ে গেল, এটা শুনলে কি অবস্থা হবে? একজন লোক আলিফ চৌধুরীর কাছে আসলেন। আমি গাড়ি থেকে মেয়েটাকে বেরিয়ে যেতে দেখলাম, একটি মেয়ে তাকে ডেকে নিয়ে গেল, মনে হচ্ছিল মেয়েটি কাঁদছিল। আমি ভাবলাম কোনো সাহায্যর জন্য কাঁদছে, আর উনিও হয়তো সাহায্য করতে গেলেন, তারপর আর লক্ষ্য করিনি। আলিফ চৌধুরী লোকটার থেকে শুনল কোন দিকে গেছিল। লোকটার কথা অনুযায়ী সেদিকে খুঁজে আরো মানুষকে জিজ্ঞেস করে, কিন্তু কেউ কিছু বলতে পারছে না। তখন ড্রাইভার বলে উঠে, স্যার আসার সময় লক্ষ্য করছিলাম আমাদের পিছনে একটা গাড়ি আসছিল, সেই প্রথম থেকে, কিন্তু এখন তো নেই, একটু আগেও ছিল এখানে। আমি ভাবছিলাম রাস্তা এক। আলিফ চৌধুরী রাগলেন। এখন বলছো কেন? আগে বলতে পারোনি? সরি স্যার, আমি বুঝিনি এমন কিছু হবে। আলিফ চৌধুরী কি করবেন বুঝতে পারছে না। তবে এটুকু বুঝতে পারছে কেউ প্ল্যান করে এসব ঘটাচ্ছে, কিন্তু কে? অমিত শেখ তো জেলে, আর আজিজ শেখ ছেলের চিন্তায় পাগল, শুনলাম অসুস্থ হয়ে পড়েছে, তার পক্ষে এসব করা কি সম্ভব? আলিফ চৌধুরী ফোন করে আফজাল চৌধুরীকে জানালেন।
আফজাল চৌধুরীর কাছে থাকা মাহিম, রাজ, আরিফও শুনল তাদের মধ্যে শুরু হলো আরো অস্থিরতা। এখন কিভাবে কি করবে? মেঘলা কোথায় গেল? যতটুকু শুনল তাতে মনে হলো একটা মেয়ে এসেছিল, সে কিছু করেছে। তার সব কিছু প্ল্যান করে করছে, কিন্তু কে? রোদ্দুর এবং চৌধুরী বাড়ির নতুন শত্রুকে? মাহিম একটু ভেবে বলে, অনিক নয়তো। ওর তো খোঁজ নেই, ওকে দেখা যায় না। হতে পারে ও এসব প্রতিশোধ নেওয়ার জন্য করছে। হতেও পারে আমাদের ওর খোঁজ নিতে হবে, কোথায় আছে জানতে হবে, আর মেঘলাকে খুঁজতে হবে। চৌধুরী বাড়ির সবাই ভেতরে ভেতরে ধ্বংস হয়ে যাচ্ছে। করো মনে শান্তি নেই। সবাই পাগল প্রায়। একদিকে রোদ্দুরের খোঁজ মিলছে না, অন্যদিকে মেঘলাও হারিয়ে গেছে। এদিকে সেদিকে ছুটেও কারো কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আলিফ চৌধুরী দ্রুত সিদ্ধান্ত নিলেন, পুলিশকে জানাতে হবে। কিন্তু ঠিক তখনই তার ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। হ্যালো। অপরিচিত গলা শোনা গেল। আপনার খোঁজার দরকার নেই। যা হারিয়েছে তা আর ফিরে পাবেন না। আলিফ চৌধুরীর হাত কেঁপে উঠল। কে বলছেন? আপনি কে? মেঘলা কোথায়? হাসির শব্দ ভেসে এলো, তীক্ষ্ণ আর বিদ্রুপপূর্ণ। যাকে খুঁজছেন সে এখন আমাদের হাতে নিরাপদেই আছে। তবে বেশি কথা বললে নিরাপদ নাও থাকতে পারে। আলিফ চৌধুরীর মাথা ঘুরতে লাগলো। আসলে কি চাও? সময় এলে জানতে পারবেন চৌধুরী সাহেব। শুধু মনে রাখবেন, বেশি নাড়াচাড়া করলে পরিণাম ভালো হবে না। চুপ থাকলে আপনার মেয়ে খুব ভালো থাকবে, বিকজ ভালো রাখতে নিয়ে এসেছি। লাইন কেটে গেল। আলিফ চৌধুরী মুহূর্তের মধ্যে ফোন তুলে মাহিমকে কল দিলেন। 2 ঘন্টার মধ্যে মাহিম, রাজ ও আফজাল চৌধুরী আলিফ চৌধুরী যে স্থানে ছিল সেখানে পৌঁছালো। সব ঘটনা আরো বিস্তারিত শুনে ওখানের স্থানীয় থানায় কমপ্লেন লেখাতে গেল, কিন্তু 24 ঘন্টা ছাড়া তারা নিখোঁজ কিংবা কিডন্যাপ ডায়েরি নিতে পারবে না বলে জানিয়ে দিল। মাহিম রাগে সেখানে চেয়ারটা লাথি মেরে ফেলে দিল। আপনাদের জন্য এখন আমরা 24 ঘন্টা অপেক্ষা করব। এর মধ্যে আমার বোনের কিছু হলে তখন দায় আপনি নিবেন। সব প্রমাণ আছে, তবুও আপনি কমপ্লেন নিবেন কেন? আমাকে চিনেন আপনি? সে কে আপনি জানেন? রাজ মাহিমকে আটকালো, শান্ত করার চেষ্টা করল। শান্ত হো, এত উত্তেজিত হলে চলবে না। পুলিশ অফিসার শান্ত ভাবে বলল, সরি স্যার, কিন্তু আমরা কিছু করতে পারবো 24 ঘন্টা না গেলে। তবে আপনারা চাইলে বড় স্যারের সাথে কথা বলতে পারেন, উনি যদি বলে তাহলে ফোর্স লাগাবো। আফজাল চৌধুরী রাজকে ইশারা করলেন রাজকে বাহিরে নিয়ে যেতে। এই সময় মাথা গরম ঠিক নয়। আফজাল চৌধুরী উনার থেকে থেকে বড় অফিসারের নাম্বার নিয়ে কথা বলতে সাইডে গেলেন। তখন সন্ধ্যা। আরিফ, মাহিম আর রাজ বেরিয়ে যায় অনিকের খুঁজে। খোঁজ খবর নিয়ে জানতে পারে ও গত কয়েকদিন থেকে বাসায় নেই। কোথায় গেছে কেউ জানে না, এমনকি ওর মা বলতে পারছে না। ওর মায়ের থেকে ওর নাম্বার নিয়ে ডায়াল করলেও ফোন সুইচ অফ বলছে। খোঁজ নিয়ে ওর কয়েকজন বন্ধুকে ধরলেও তারাও কিছু জানে না। হাতে পায়ে ধরে বলে, বিশ্বাস করেন আমরা কিছু জানি না, ওর সাথে কয়েকদিন থেকে যোগাযোগ নেই, তবে বলছিল রোদ্দুর সাথে তার বোঝাপড়া আছে। মাহিম, রাজ আর আলিফ সেখানে ঠেলে চলে আসছে। অনিকের না থাকায় যেন সন্দেহ আরো বাড়তে থাকলো। কিন্তু কোথায় যেতে পারে? একবার এত মাইর খাওয়ার পর ও কি তার এত সাহস হবে? একটি রুমে মেঘলাকে রাখা হয়েছে, তার পাশে বসে আছে আরো একটি মেয়ে। একজন লোক অন্ধকারে সামনে এলো। মুখে তার বিভৎস হাসি। সুইট হার্ট, আই নিড ইউ। ওয়েটিং ফর ম্যারিড। কজ আমি তোমাকে অপবিত্র ভাবে ছুতে চাই না। বলে আরো জোরে হাসতে থাকে। সামনে থাকা মেয়েটাকে দেখে ধমকে বলে, ওকে দেখে রাখবে আর নেকা কান্না বাদ দিয়ে কাজের কাজ করো, নয়তো সব শেষ করে দিব। মেয়েটি ভয় পেল। কম্পিত কণ্ঠে বলল, আমি দেখে রাখবো, আপনি চিন্তা করবেন না, আর কিছু করবেন না প্লিজ। মেয়েটির আকুতি শুনল কিনা জানা নেই, তবে লোকটি বেরিয়ে গেল রুম থেকে। ফিরতে হবে আবার একটু পর। আফজাল চৌধুরী ও আলিফ চৌধুরী আগেই বাসায় এসেছেন। দুই ভাই আসার সাথে সাথে রাহেলা চৌধুরী ও মাহিমা চৌধুরী দৌড়ে গেলেন। রোদ্দুর আর মেঘলা কথায়। আমার রোদ্দুরকে ফিরিয়ে আনুন। রাহেলা চৌধুরী কান্নার শব্দ শোনা যাচ্ছে না, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। পাশের বাড়ির প্রতিবেশী কয়েকজন এসেছেন, তারা সান্ত্বনা দিচ্ছে। যা হবার হয়ে গেছে, রাহেলা রোদ্দুর নেই, এটা মেনে নিতে হবে। রাহেলা চৌধুরী মানতে চাইলেন না, উনাদের উপর রেগে গেলেন। অলক্ষণে কথা বলবেন না। আমি জানি আমার রোদ্দুরের কিছু হয়নি, ও ওর মায়ের কাছে ঠিক ফিরে আসবে।
তোমরা এখান থেকে যাও তো। রাহেলা চৌধুরী বেশি কাহিল হয়েছেন, উনার অবস্থা খারাপ, মন মতিস যেন কাজ করা বন্ধ করে দিয়েছে, এজন্য কত উল্টা পাল্টা বলছে। আফজাল চৌধুরী উনাদের বলেন, দুঃখিত, ওর মাথা ঠিক নেই, ছেলের শোকে বুঝতে তো পারছেন। না ভাই, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, ছেলে হারালে মায়ের অবস্থা এমন হওয়ারই কথা, তার মধ্যে মেঘলা নিখোঁজ। আপনাদের এত শত্রু। আমার মনে হয় রোদ্দুরের এমপি নির্বাচন করা ঠিক হয়নি। এই রাজনীতিতে এসে জীবনটা গেল আহারে, তাজা প্রাণটা। কি দরকার ছিল নির্বাচনের? সামান্য নামের জন্য জীবন হারালো, এজন্য বলে বেশি বড় হতে যেও না, ঝড়ে পড়ে যাবে। এসবের মাঝে মাহিমের কানে প্রতিবেশীদের কথাগুলো বিষের মতো লাগলো। সে অনুরোধ করে বলল, আপনারা এখন যেতে পারেন, আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য ধন্যবাদ। প্রতিবেশীরা চলে গেলেন। রিমি আর সাথী ঠান্ডা পানি এনে দিলেন, সাথে কিছু খাবার, কিন্তু কেউ খেল না। সারাদিন কেউ কিছু খায়নি। এভাবে না খেলে আপনারা নিজেরাও অসুস্থ হয়ে যাবেন। সাথী আর রিন্তি সেই বিকেলে এসেছে, কিন্তু মেঘলা তখন বার্ষয় ছিল না, অবন্তিকা আসেনি কারণ ও হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রিমি মাহিমকে কিছু জোর করে খাওয়ালে চাইলেও পারে না, ও শুধু এক গ্লাস পানি মুখে দেয়। সাথীরাজের কাছে খাবার নিয়ে গেলে সেও না করে দেয়। কেউ কিছু খায় না, সবার চোখে পানি টলমল করছে। তারা পুরুষ, এজন্য হয়তো মন খুলে কাঁদতে পারছে না। ধরণীতে রাত্রি নেমে এসেছে অনেক আগেই। চারদিক ছেয়ে আছে অন্ধকারে। নিস্তব্ধ রাস্তায় হেঁটে চলছে একজন যুবক। তার কোলে অজ্ঞান অবস্থায় পড়ে আছে মেঘলা। গন্তব্য তাদের নিস্তব্ধ, নির্জন, নিরাপদ জায়গা, যাতে তাদের কেউ দেখতে না পায়। কয়েক মিনিট হাঁটার পর সেই জায়গা পেয়ে গেল। মেঘলাকে আবার সেখানে শুইয়ে দিল। এখন বাজে রাত 11টা। মেঘলা পিটপিট করে চোখ খুলে। মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। প্রায় 8 ঘন্টা পর ওর জ্ঞান ফিরেছে। প্রথমে ওর রোদ্দুরের কথা মনে পড়ে। রোদ্দুরের কথা মনে পড়তে অস্থির হয়ে যায়। চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। মুখে বুলি আওড়ায়, আমার রোদ্দুর কোথায়? ওকে ছাড়া আমি বাঁচব না। কিন্তু আমি এটা কোথায়? আশেপাশে কিছু দেখতে পাচ্ছে না। মনে পড়ে ওর সেই ঘটনা। ওকে কেউ কিডন্যাপ করছে ভেবে গা শিউরে ওঠে। তখনই অন্ধকারে কারো উপস্থিতি বুঝতে পারে, এতে ভয় যেন আরো বাড়ছে। প্রাণের ভয় নয়, মেয়েদের প্রাণের চেয়েও সম্মানহানির ভয় বেশি। মেঘলাও সে ভয় পাচ্ছে। আগের বারের কথা মনে পড়ে যায়। আগের বার তো রোদ্দুর ছিল, তাই সে বাঁচিয়েছিল, কিন্তু এবার কে বাঁচাবে? মেঘলা ভয় পিছিয়ে যায়। সে মানুষটা সামনে আসছে, সে বুঝতে পারছে, কিন্তু ও কি করবে? কিছু ভেবে না পেয়ে জোরে চিৎকার করতে নিলে কেউ ওর মুখ চেপে ধরে। মেঘলা সেখানে অচেতন হয়ে পড়ে যায়। লোকটি তখন হেসে উঠে। হাতে থাকা পিস্তলটি নেড়েচেড়ে ধরে বলে, আসল খেলা কাল হবে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। অন্ধকার রাস্তায় কোনো জনমানব নেই। দূরের কোনো এক চিলতে আলো ছলছল করছে, ঠিক যেন বেঁচে থাকার ক্ষীণ আশার মতো। মেঘলার চোখ আবারও ধীরে ধীরে খুলতে শুরু করলো। মাথায় প্রচণ্ড ব্যথা, শরীর দুর্বল, মনে ভয়। প্রথমে সে কিছুই বুঝতে পারছিল না। চারপাশে তাকিয়ে দেখল, সে একটি পুরনো ঘরে পড়ে আছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো আসছে। একটু দূরে দাঁড়িয়ে আছে সেই অচেনা লোকটি। মেঘলা গলা শুকিয়ে গেছে, কিছু বলতে পারছে না। তবুও প্রচণ্ড ভয় নিয়ে প্রশ্ন করল, আপনি কে? আমাকে এখানে কেন এনেছেন? লোকটি মেঘলার কণ্ঠ শুনে তার দিকে তাকালো। মেঘলা যেন চমকে উঠল। ও কি সত্যি দেখছে নাকি স্বপ্ন, এ নিয়ে সন্দেহ হলো। ও যে বাকরুদ্ধ হয়ে পড়ল, মুখের আদল যেন বিস্ময়কর। এদিকে চৌধুরী বাড়িতে সবাই অস্থির হয়ে পড়েছে। মাহিম, রাজ আর আলিফ চৌধুরী এক মুহূর্ত বসে নেই। তারা পুলিশের সাহায্য না পেয়েও নিজেরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। হঠাৎ মাহিমের ফোন বেজে উঠল। অপরিচিত নাম্বার। হ্যালো। ওপাশ থেকে ঠান্ডা গলায় কেউ কিছু বলল। মাহিমের চোখে আসার আলো চিকচিক করে উঠল। কাউকে কিছু না জানিয়ে রাজকে নিয়ে বেরিয়ে পড়ল, আর পথে আরিফকে ফোন করে জানালো। এর মধ্যে মাহিম আর রাজকে বাহির হতে দেখে আফজাল চৌধুরী জানতে চাইলেন, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? কোনো খোঁজ কি পেয়েছো? মাহিম আর রাজ কথা লুকিয়ে গেল। বাহানা দিয়ে বলল, না বড় আব্বু, তবে একটা সন্ধানের আশা পেয়েছি, সেখানে যাচ্ছি। তিনি আর প্রশ্ন করেননি, ওরা বেরিয়ে যায়। একটু পর বলে কোনো কারণে লোকটি ফিরে আসে প্রায় শেষ রাতের দিকে।
এসে দেখে মেঘলা একা শুয়ে আছে মাথা নিচু করা, যার কারণে ওর মুখ দেখা যাচ্ছে না। পাশে অন্য মেয়েটিকে না দেখে লোকটি রেগে গেল। অকথ্য ভাষায় কিছু গালি দিল। দাঁত কিরমিরিয়ে বলল, ওর সব শেষ করে দিব, ওটা কাজ ঠিক মতো করে না। সারাদিন নিকা কান্না করে। আসুক আগে, তারপর বুঝাবো। রেগে কথাগুলো বলছিল আর একা একা ফুঁসছিল। হঠাৎ অন্ধকার রুমে আলো পড়তে লোকটি চোখের সামনে হাত দেয়। একটু পর হাত সরিয়ে বুঝার চেষ্টা করে, সে আলো জ্বালালো। চোখের সামনে থেকে হাত সরিয়ে সামনে থাকা ব্যক্তিকে দেখে লোকটি অবাক হয়। অস্ফুট স্বরে বলে উঠে, রোদ্দুর। হ্যাঁ, আমি অবাক হলি নাকি? তবে অবাক হওয়ার কথা। মারা মানুষ জীবিত কিভাবে, তাই না? তুই তো আমাকে মারতে চেয়েছিলি, তাই না মিস্টার শাকিল? শাকিল একটু ভয় পেল। রোদ্দুর কি করে বাঁচল এই প্রশ্ন মাথায় ঘুরছে। সাথে মেঘলাকে দেখে অবাক হলো। মেঘলা ওখানে থাকলে এখানে তাহলে কে? রোদ্দুর এগিয়ে আসলো। শাকিলের মুখোমুখি দাঁড়ালো। এত জঘন্য কাজ করলি কেন? শাকিল চুপ থেকে রেগে গেল। তুই মেঘলাকে আমার থেকে কেড়েছিলি কেন? মেঘলা তোর ছিল না, ও শুধু আমার ছিল আর থাকবে। আব্বু যখন বিয়ের প্রস্তাব দিয়েছিল তারা রাজি প্রায়, কিন্তু তুই এসে বাধা হলি। আমার ভালোবাসাকে কেড়ে নিলি, আমি এটা মেনে নিতে পারিনি আর পারবো না। ভালোবাসা আমি আদায় করে নিব। মাহিম আর রাজ রেগে গেলে মাহিম এগিয়ে গিয়ে কলার ধরে বলল, তোকে তো ভালো ভেবেছিলাম, কিন্তু তুই সামান্য কারণে রোদ্দুরকে মেরে ফেলতে চাইছিলি। যদি কাল গাড়ি নষ্ট না হতো আর মেকানিকের কাছে না দিত, তবে তো সত্যি রোদ্দুর আজ থাকতো না। ভাগ্য ভালো সেদিন গাড়ি নষ্ট হয় আর ওই গাড়ি ঠিক করতে দিয়ে অন্য ওবার বুক করে চলে যায়। আসার পথে গ্যারাজের ছেলেটাকে বলেছিল গাড়িটা যেন এদিকে এগিয়ে দিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য, রোদ্দুর বাঁচলেও সেই ছেলেটি ওর বদলে প্রাণ যায়। তুই একটা খুনি। তোর শাস্তি মৃত্যুদণ্ড হবে। রোদ্দুর এতক্ষণ ওর কথাগুলো শুনল। ও কালকে জানতে পেরেছিল এটা শাকিলের কাজ। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন সে খবর পেয়ে ছুটে আসে। দেখতে পায় সেখানে একজন মুখোশ পরে দাঁড়িয়ে আছে। অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ির দিকে তাকিয়ে তৃপ্তির হাসি হাসছে। ও বুঝতে পারে কিছু ষড়যন্ত্র চলছে, এজন্য নিজেও শাকিলের প্ল্যান অনুযায়ী মৃত হওয়ার অভিনয় করে। শাকিল যখন চলে গেল, রোদ্দুর ও আড়াল থেকে পিছু নিল, জানতে পারল আসল কাহিনী। রাতে শাকিল চলে যাওয়ার পর ও মেঘলাকে নিয়ে গেছিল। তার যে মেঘলা হয়ে শুয়ে আছে সে হলো মেঘলাকে পাহারা দেওয়া মেয়েটি। শাকিল যেহেতু মেডিকেলের স্টুডেন্ট, সেখানে মেয়েটার সাথে পরিচয়। ওই মেডিকেলে ওর বাবা অসুস্থ অবস্থায় পড়ে আছে, টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিল না। সেই দুর্বলতার সুযোগ নিয়ে মেয়েটাকে কাজে লাগিয়েছে। যদিও মেয়েটা ভালো, কিন্তু টাকার কাছে হেরে গিয়ে বাবাকে বাঁচাতে বাধ্য হয় এক কাজ করতে। আর সেদিন রাতে রোদ্দুরকে এই মেয়েটি ফোন করে বলেছিল তাকে নাকি কেউ জোর করে তুলে নিয়ে পাচার করে দেওয়ার জন্য। তার সাথে আরও মেয়ে আছে, সে চুপ করে ফোন করেছে। তাদের উদ্ধার করতে রোদ্দুর তড়িঘড়ি করে সেদিন বেরিয়ে যায়। এটাও ভাবে না তার নাম্বার কোথায় পেল আর তাকে বা কেন ফোন করলো। ও ভেবেছিল হয়তো কোথাও পেয়েছে, কয়েকদিন আগে তার মাধ্যমে ধর্ষণ অনিত শাস্তি পেল, এজন্য তাকে ফোন করেছে। তখনই মনে করে তাদের বাঁচাতে চলে গেছিল। রোদ্দুরকে ফোন করা এটাও শাকিলের প্ল্যান ছিল। রোদ্দুর ওই পাহাড়ি রাস্তায় যাবে, ও আগে থেকে সেখানে থাকবে আর এই অ্যাক্সিডেন্ট করাবে। প্ল্যান ভেস্তে গেল, অকালে প্রাণ হারালো সেই ছেলেটি। এটা ভেবে রোদ্দুরের চোখে অপরাধী ভাব। রোদ্দুর রক্ত চক্ষু নিয়ে এবার শাকিলকে ধরে ইচ্ছে মতো মারছে। যেন সমস্ত রাগ তার উপর ঝাড়ছে। ওর চোখে বারবার ছেলেটার মুখ ভেসে উঠছে, ওর লাশ ও খুঁজে পাওয়া যায়নি। ভালোবাসা সুন্দর, কিন্তু তোর মতো নয়। তুই তো ভালোবাসিসনি, সৌন্দর্য দেখে পাগল হয়ে গেছিলি। ভালোবাসলে এমন করতে পারতি না। ভালোবাসায় অন্ধ হয়ে আমাকে মারতে চাইলি, কিন্তু মরল অন্য একজন, তার দোষ কি ছিল? ভালোবাসা পাসনি বলে মানুষ থেকে অমানুষ হয়ে গেলি। মেঘলা তো তোকে ভালোবাসতো না, তুই একা ভালোবেসে মরিয়া হয়ে উঠলি আর এমন জঘন্য কাজ করতে বাধল না। ব্রাইট ফিউচার রেখে এমন জঘন্য কাজে লিপ্ত হলি শুধু প্রতিশোধ নেওয়ার জন্য, তাও আবার সামান্য কারণে। যে ভালোবাসা তোর ছিল না। রোদ্দুরের ছেলেটার কথা মনে পড়লে রাগ বেশি হচ্ছে। তোকে শেষ করব। প্রচণ্ড রাগে রোদ্দুর শাকিলকে মারছে। রাজ মাহিম ঘৃণায় আটকাচ্ছে না। ওর ওটা প্রাপ্য বলে মনে করছে। হঠাৎ শাকিল ছিকটো গিয়ে মেঘলার পায়ের কাছে পড়ে। ও উঠে তড়িৎ বেগে মেঘলার পিছনে যায়।
মেঘলার গলায় ছুরি ধরে। এক পা এগিয়ে আসলে মেঘলা শেষ হয়ে যাবে ওখানে দাঁড়িয়ে যা। মেঘলা গলা টান করে ভয়ে ঢোক গিলছে। রোদ্দুর ওখানেই দাঁড়ালো। শাকিলের মতিগতি বুঝার চেষ্টা করছে। ও মেঘলাকে ছুরি ধরে ভয় দেখিয়ে পালাতে চাইছে বুঝতে পারল। রোদ্দুর এগুলো না ওকে কথায় ব্যস্ত করতে বলল। মেঘলাকে ছেড়ে নয়তো তুই শেষ হবি। এমনিতেও পরিকল্পিতভাবে মার্ডার কারণে তোর মৃত্যুদণ্ড হবে। কথা বলতে বলতে রোদ্দুর পিছনে কাউকে ইশারা করল। রাজ তখন কাউকে টাইপিং করে কিছু পাঠালো। 1 মিনিটের মধ্যে আরিফ সহ কয়েকজন এসে হুট করে শাকিলের হাত ধরে ফেলে। ওর হাত মুচড়ে পিঠের দিকে নিয়ে যায়। মেঘলা ছাড়া পেয়ে দৌড়ে রোদ্দুরের কাছে যায়। বেশি বার বেড়েছিলি তোর সব বাড়াবাড়ি জেলে গিয়ে করিস। বাবা মা আশায় মানুষের জীবন বাঁচাতে ডাক্তার বানাতে চেয়েছিল কিন্তু আফসোস জীবন বাঁচানোর আগে জীবন শেষ করলি তাও শুধু যে দার হিংসায় জর্জরিত হয়ে। তোর শেষ পরিণতি কি হবে সেটা একবারও ভাবিসনি। এখন চল শ্বশুর বাড়ি। শাকিলকে যখন হাতকড়া পরিয়ে পুলিশের গাড়িতে তোলা হলো, তখন সে ক্রমাগত চিৎকার করে নিজের নির্দোষিতা প্রমাণের চেষ্টা করছিল। কিন্তু কোনো লাভ হয়নি। তার মুখোশ খুলে গেছে, আর সবাই সত্যটা জেনে গেছে। রোদ্দুর মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। মেয়েটা এখনো ভয় কাটিয়ে উঠতে পারেনি। ওর গা কাঁপছে, শ্বাস দ্রুত ওঠানামা করছে। চোখ বন্ধ করে কেবলই রোদ্দুরের শার্টের সঙ্গে মুখ লুকিয়ে রেখেছে। মাহিম রাগে ফুঁসছিল। এমন জঘন্য একটা ছেলে আমাদের আত্মীয়দের পরিচয় এবং আমাদের সাথে থাকলো একসাথে খেলো ভাবতেই ঘৃণা হচ্ছে। রাজধীর গলায় বলল, ভালোবাসা যদি সত্যি হয় তবে সেটা সবার মঙ্গলের জন্য হয়। আর যদি মনের কালো দিক থেকে আসে, তবে তা ধ্বংস ডেকে আনে। পুলিশ শাকিলকে নিয়ে চলে গেছে। চারপাশে একটা নীরবতা নেমে এলো। ভোরের বাতাসে কেমন একটা স্নিগ্ধতা পাওয়া যাচ্ছে। জীবন থেকে খারাপ মানুষের অস্তিত্ব কমে গেলে তখন হয়তো জীবনে এমনই স্নিগ্ধ সময় আসে বাতাসটা হয়তো তারই আগমনী বার্তা। রোদ্দুর যখন মেঘলাকে নিয়ে চৌধুরী বাড়ির দরজায় এসে দাঁড়ালো। এখনো কেউ জানে না রোদ্দুর বেঁচে আছে আর মেঘলাকে পেয়ে গেছে। রোদ্দুর ওদের জানাতে মানা করছে রাতে মাহিমকে ফোন করে রোদ্দুর যেতে হবে আর কাউকে না জানাতে বলে। রোদ্দুর আর মেঘলা যখন দরজা পেরিয়ে ভিতরে আসলো তখন সবাই যেন অবাক হলো সাথে নতুন প্রাণ ফিরে পেল। রাহেলা চৌধুরী ছুটে এসে মেঘলাকে জড়িয়ে ধরলেন। এতক্ষণ শক্ত করে রাখা কান্নাটা যেন বাঁধ ভেঙে বেরিয়ে এলো। তুই ঠিক আছিস মা? তোর কিছু হয়নি তো? মাহিমা চৌধুরী মেঘলাকে দেখতে লাগলেন। পাগলের মতো করে মায়ের মন মেয়ে হারানোর যন্ত্রণায় ছটফট করেছে। মেঘলা কিছু বলল না, শুধু মাথা ঝাঁকাল। আমার কিছু হয়নি আম্মু। রোদ্দুর সামনে এসে দাঁড়ালো। আম্মু, আমি ফিরে এসেছি। রাহেলা চৌধুরীর দৃষ্টি এবার রোদ্দুরের দিকে গেল। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। রাহেলা চৌধুরী এগিয়ে আসলেন, ছেলের হাত পা পিঠ সব দেখছেন, কিছু হয়নি তো? কিন্তু না, রোদ্দুরের তো কিছু হয়নি, তবে অ্যাক্সিডেন্টের খবর মিথ্যা ছিল। আফজাল চৌধুরী ও আলিফ চৌধুরী এগিয়ে আসলেন। মেঘলা ওর বাবার কাছে গিয়ে বুকে হামলে পড়ল। আফজাল চৌধুরী ছেলেকে জড়িয়ে ধরলেন। উনার চোখেও পানি চিকচিক করছিল। বাবার মন ছেলেকে হারানোর ভয় আতশ থাকত, এই জন্য রাজনীতিতে যেতে দিতে চাইতো না। আফজাল চৌধুরী ও জানতে চাইল, তুই তো অ্যাক্সিডেন্ট করছিলি আর রো বেঁচে, এই খবর আসছিল তবে? রোদ্দুর আফজাল চৌধুরীকে ছেড়ে এবার আসল ঘটনা সবাইকে খুলে বললেন। সবাই তো শাকিলের নাম শুনে অবাক, বিশেষ করে সাব্বির। ও তো বিশ্বাস করতে পারছে না শাকিল এত জঘন্য কাজ করতে পারে। শাকিলের পরিণতি ভেবেও আফসোস হলো, আঙ্কেল আন্টির কি হবে? তাদের স্বপ্ন ছিল কত, কিন্তু হিংসা, ক্রোধের নেশায় এত বড় ভুল করে বসলো যার শাস্তি সারা জীবন পেতে হবে। রাহেলা চৌধুরী অবাক হলেন, সাথে রাগও হলেন। যে ছেলেকে নিজে হাতে রেঁধে বেড়ে খাওয়ালো সে ছেলে তার ছেলেকে মারার প্ল্যান করলো। যদি সেদিন রোদ্দুর গাড়িতে থাকতো তবে তো সত্যি রোদ্দুর আজ এখানে থাকতো না। তবে আমার খারাপ লাগছে, গিল্টি ফিল হচ্ছে আমার জন্য। নিরীহ ছেলেটা প্রাণ হারালো, ওর তো কোনো দোষ ছিল না। ওর রোজগারে চলতো পুরো পরিবার, এখন তারা সন্তান হারা হয়ে পাগল প্রায়। সবাই ছেলেটার কথা ভেবে কষ্ট পেলেন। রাজ বলল, ওর পরিবারের দায়িত্ব নিতে পারিস, ওদের চলতে যা খরচ লাগবে দিয়ে দিবি। রোদ্দুর আহত মনে উত্তর দিল, টাকা দিতে পারবো, তাতে হয়তো রাকা খেতে পড়তে পারবে, কিন্তু তাদের সন্তানকে কি আর ফিরে পাবে?
তাদের সন্তানের জায়গা কি পূরণ করে দিতে পারবো? কেউ আর কিছু বলল না। আসলেই এর উত্তর নেই। টাকা দিয়ে সব করা গেলেও মৃত্যু মানুষকে তো জীবিত করা যায় না। রাজ চুপ করে গেল। সবাই বুঝতে পারল রোদ্দুরের কথা ভুল নয়। সেদিনের পর আরো 2 দিন কেটে গেছে। চৌধুরী বাড়িতে ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরে আসছে। সবাই আগের মতো আনন্দে রয়েছে, তবে মেঘলার মনে চিন্তার রেশ এখনো রয়ে গেছে। রাত গভীর, আকাশে পূর্ণিমার আলো ছড়িয়ে আছে। ঠান্ডা বাতাস বইছে ধীরে ধীরে। চৌধুরী বাড়ির ছাদে মেঘলা একা দাঁড়িয়ে আছে, চাঁদের দিকে তাকিয়ে। তার মনে এখনো ভয়, এখনো এক অদ্ভুত শূন্যতা। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠস্বর। একা একা কি করছো? মেঘলা ধীরে ফিরে তাকালো। রোদ্দুর ওখানে দাঁড়িয়ে, একদম নিঃশব্দে। কাজ শেষ করে ফিরল, গায়ের পাঞ্জাবিটায় একটু কালো দাগ লেগেছে। আজ ওকে বেশ অন্যরকম লাগছে, সাদা পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখা, চুলগুলো এলোমেলো। মেঘলা কিছু বলল না, চুপচাপ তাকিয়ে রইল। রোদ্দুর ধীরে ধীরে এগিয়ে এসে একদম কাছাকাছি চলে এলো। এত কাছ থেকে ওর গরম নিঃশ্বাস পর্যন্ত অনুভব করতে পারছে মেঘলা। তুমি এখনো ভয় পাচ্ছ, তাই না? মেঘলা চোখ নামিয়ে নিল। আমি জানি না, তবে মনে হয় সব কিছুই স্বপ্ন। তুমি ফিরে এসেছো, আমি নিরাপদ, কিন্তু মনে হয় এই সুখ হয়তো টিকবে না। রোদ্দুর হালকা হাসল, তারপর একদম মেঘলার মুখের সামনে হাত বাড়িয়ে দিল। আমাকে ছুঁয়ে দেখো, আমি স্বপ্ন না, আমি বাস্তব। মেঘলা ধীরে ধীরে ওর হাতটা ধরল। উষ্ণতা যেন পুরো শরীরে ছড়িয়ে পড়ল। রোদ্দুর আরেকটু ঝুঁকে এসে ওর চোখের দিকে তাকালো। তোর রোদ্দুর কখনো হারিয়ে যাবে না, মেঘলা। তুই আর কখনো একা হবি না। মেঘলা এবার ওর চোখের দিকে তাকিয়ে থাকলো। যেন সব ভয় মিলিয়ে যেতে লাগলো। রোদ্দুর হঠাৎ ওর কপালে আলতো করে চুমু দিল। মেঘলা শিহরিত হয়ে চোখ বন্ধ করল, বুকের ভেতর কিছু একটা কেঁপে উঠল। রোদ্দুর মুচকি হেসে বলল, আমি শুধু তোর আর তুই শুধু আমার, বুঝলি? মেঘলা একটু লজ্জায় মুখ ঘুরিয়ে নিল, কিন্তু ওর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ছিল। ছাদে বাতাস বইতে লাগলো, যেন রাতের নীরবতাও ওদের গল্প শুনছে। সকাল হতে সবাই তারা দিতে লাগলো। সকলে রেডি হয়ে নিচে নামছে। রোদ্দুর মেঘলাও রেডি, রোদ্দুর তো সবার আগে। মাহিমা চৌধুরী মাহিমার রিমিকে ডাক হাঁকলো। হৃদিতা নেই, ওরা শ্বশুর বাড়ি থেকে সোজা আসবে বলেছে। রাজ সবার রেডি হওয়া দেখছে, কিন্তু ওকে কেউ রেডি হতে বলছে না, আবার যেতেও বলছে। এর কারণ কি বুঝতে পারল না। সবাই যখন রেডি হয়ে নিচে নামলো, রাজ চুপ থাকতে না পেরে জিজ্ঞেস করল, তোমরা সবাই কোথায় যাচ্ছ? রোদ্দুর ওর কাছে আসলো। মেঘলা দূর থেকে বলল, ভাইয়া আজ সাথীর আকদ, তাও আমরা সকলে যাচ্ছি। তুমি যাবে না নিশ্চয়ই, তাই আর কষ্ট দিতে বলিনি। রাজ চমকে উঠল। সহসা বসা থেকে উঠে দাঁড়ালো। মেঘলার কথাটা যেন ওর কানে বাজল, বুকের ভেতর ধক করে উঠল। হারানোর যন্ত্রণায় হৃদয় কেঁপে উঠল। কাপা কাপা গলায় জিজ্ঞেস করল, সাথীর আকদ সত্যি? কিন্তু কার সাথে? আমায় তো কেউ কিছু বলনি। রোদ্দুর সান্ত্বনা দিয়ে ঘাড়ে হাত দিল। মাহিমও সান্ত্বনা হিসাবে বলল, তুই কষ্ট পাবি বলে আমরা কেউ বলিনি। সাথীও রাজি, ওর বাবা মা বিয়ে দিবে, আজকালকার যুগ তো ভালো না। একা মেয়ে মানুষ, ওদের ওখানের পরিবেশটা ভালো না। হ্যাঁ ভাইয়া, কিন্তু তুমি যদি চাও তবে চলো, রেডি হও। রাজের মুখটা মুহূর্তে বিষাদে ভরে উঠল। রিমির কথার উত্তরে মুখে মিথ্যা হাসি ধরে রেখে বলে, না তো রাজা। আরে রাজ চলো, সবাই যাচ্ছে, তুমি থেকে কি করবে, চলো। আফজাল চৌধুরীর কথায় রাজ বলল, আপনারা যান ফুফা, আমি একটু পর আসছি। ঠিক আছে বড় আব্বু, তোমরা বরং যাও, আমি রোদ্দুর আর রাজ একটু পর আসছি। ওকে ছাড়া তো আমাদেরও ভালো লাগবে না। সবাই বাসা থেকে বাহির হয়ে যাচ্ছে, রাজ এক ধ্যানে তাদের দিকে তাকিয়ে আছে। মনে মনে বিদ্রূপের হাসি দিয়ে বলছে, এই দুনিয়া নিষ্ঠুর। যাকে চাইলাম সে আজ অন্যের হবে। পরিস্থিতি এমন যে তা আমায় সামনে থেকে দেখবে। আপন মানুষগুলো না জেনে তার সুখ পাখিকে অন্যের হয়ে যাবে, সে আনন্দে মেতে উঠবে। তার জীবনে ঘোর অন্ধকার আর বিষাদ নেমে আসবে, তা কেউ বুঝল না। রাজের এখন কেবল একটা কথা মনে পড়ছে। এজন্য হয়তো কেউ বলেছিলেন, ভালোবাসা গোপনে সুন্দর, প্রকাশ করলে তা অবহেলা, লাঞ্ছনা শিকার হবে। চোখের সামনে দিয়ে অন্যের হয়ে যাবে। আজ সেই সময়টা আমার এসেছে। ভাগ্য এমন কেন? সেও কি আমারে ভুলিতে পারল? অবশ্য পারবে না, কেন?
সে তো আমারে ভালোবাসানি। বেসেছি আমি, তাই দুঃখ আমারই প্রাপ্য, সে না হয় সুখে থাকুক। রাজ এক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে আছে, যেখানে কয়েক মুহূর্ত আগেই সবাই বেরিয়ে গেল। সাথী আজ অন্যের হয়ে যাবে, এই ভাবনাটা তার ভেতরে এক বিষের নদীর মতো বয়ে চলেছে। রোদ্দুর পাশ থেকে গলা খাকারি দিয়ে বলল, তুই কি আসবি, নাকি এখানেই দাঁড়িয়ে থাকবি? রাজ ধীরে চোখ বন্ধ করল, যেন নিজেকে সংযত করার চেষ্টা করছে। তারপর ফিসফিস করে বলল, আমি কি গেলে কিছু বদলাবে? রোদ্দুর শান্ত গলায় বলল, না, কিছু বদলাবে না। তবে তুই যদি সত্যি ভালোবাসিস, তাহলে অন্তত ওর জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থাকিস। ভালোবাসা তো শুধু পাওয়া নয়, পাশে থাকাও একটা বড় ব্যাপার। রাজ মৃদু হেসে মাথা নেড়ে বলল, পাশে থাকলে কি কষ্ট কমবে? রোদ্দুর কিছু বলল না, শুধু রাজের কাঁধে একটা চাপ দিয়ে পাশ কাটিয়ে চলে গেল। মাহিমা একবার রাজের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। সাথীকে আজ অন্যরকম লাগছে। লাল জরির কাজ করা শাড়ি, হালকা গয়না, আর চোখে একরাশ স্নিগ্ধতা। মুখে লাজুক হাসি। সাথীকে নিয়ে সকলে বসে আছে সোফায়। পাশে মেঘলা আর রিমি, হৃদিতা আর সাব্বির এখনো আসেনি। সবাই গল্পে মত্ত, কিন্তু সাথীর চোখ বারবার দরজার দিকে চলে যাচ্ছে, যেন কাউকে খুঁজছে। একসময় কাকলি ফুপু ওর পাশে এসে ফিসফিস করে বললেন, মা, জামাই বাবাজি কখন আসবে? সাথী মাথা নাড়ালো, মানে জানে না। রিমি পাশ থেকে বলল, আসলো বলে এখনই। এসে সোজা ভাবিকে দেখে ফিদা হয়ে যাবে। তার একটু পর আরো চমকে যাবে। মেঘলা সাথীর গলা ধরে কানে কানে বলল, শুধু চমকে না, আনন্দে হার্ট অ্যাটাকও করতে পারে। মেঘলাকে আর বলতে না দিয়ে রিন্তি ইমোশনাল হয়ে বলল, বেচারা দুলাভাইকে তোরা ধোকা দিলি। না জানি এখন বসে কাঁদতেছে কোথায়। সে তো জানে না তার প্রেমিকার আপদ তার সাথেই। ওরা সকলে রিন্তির কথা শুনে হেসে ফেলল। রাজের বাবা মা এসেছেন, উনারা সাথীর বাবা মা আফজাল চৌধুরী, আলিফ চৌধুরী সহ বড়রা আরেক পাশে বসে আলাপ আলোচনা করছে। রাজের বাবা বড়ই রসিক মানুষ। মেয়ের মতো ছেলেকেও না জানিয়ে কাঁদিয়ে বিয়ে দিবে বলে এটাও তার প্ল্যান। সেদিন রিমি আর মাহিমের বিয়ের পরই রাজের ব্যাপারে মাহিম শ্বশুরকে জানিয়েছেন, তার আগেই আফজাল চৌধুরী ও রাহেলা চৌধুরীও জানতেন। মাহিমের বিয়ের পরের দিন ঠিক করেছিল রাজ আর সাথীর বিষয়ে কথা বলবে, কিন্তু তার আগে রোদ্দুরের অ্যাক্সিডেন্টের খবর এলো। মেঘলা নিখোঁজ হলো, এজন্য তা আর হয়ে উঠেছিল না। পরে সবকিছু যখন ঠিক হলো, তখনই আলাপ আলোচনা করে সাথীর বাবা মায়ের সঙ্গে কথা বলে ঠিক করলো তারা রাজি, সাথীও রাজি। সে তো অমত করবে না, মুখে যত বলুক, কিন্তু মনে মনে ঠিকই ভালোবেসেছিল। বাসার দরজা খোলা ছিল। কারো আসার শব্দ হলো। ঠিক তখনই দরজার দিকে সবাই তাকালো। রোদ্দুর, মাহিম, রাজ আর সাথে আরিফ। ওরা তিনজন আগে আগে, আর রাজ ধীর পায়ে ভিতরে আসছে। পরনে কালো পাঞ্জাবি, চেহারায় একরাশ বিষাদ, তবু চোখে মুখে একটা শক্ত ভাব। সাথী সেদিকে তাকিয়ে রাজের মুখশ্রী দেখে হাসল। রাজ এসে এক কোণে দাঁড়ালো। কারো চোখের দিকে তাকাচ্ছে না, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইল। বাসায় ঢোকার আগে যখন সাথীর দিকে তাকিয়েছিল, তখন সাথীর মুখে হাসি দেখেছিল। সে হাসি তার হৃদয়কে বিক্ষত করে দিল। নিজের ভাগ্যের উপর উপহাস করে বলল, সে হাসি একদিন নিয়েছিল মন কেড়ে। সেই হাসি আজ মন ভেঙে করছে চুরমার। ও হাসি যে আমার জন্য নয়, অন্য কোনো পুরুষকে ভেবে। এটা ভাবলেই কলিজা যাচ্ছে ছিঁড়ে। রাজরা আসার আগে ওর বাবা মা উপরে গেছিলেন। এখন তারা নিচে নামছে। জামাই এসে গেছে, অনুষ্ঠান শুরু করো। পরিচিত কণ্ঠ শুনে রাজ উপরে তাকালো। সিঁড়ি বেয়ে নামছে তার আব্বু আম্মু, সাথে সাথীর বাবাও আছেন। রাজ অবাক হলো। ভীষণ অবাক। ভাবছে আব্বু আম্মু এখানে কেন? আর তারা আসবে আমায় বলেনি তো। জামাই এসে গেছে সেই কথাটা কানে আসলে। এতক্ষণ পাত্রকে তা আশেপাশে দেখেওনি। বাবার কথা শুনে আশেপাশে চোখ বুলালো, কিন্তু তেমন কাউকে চোখে পড়ল না। ছেলে বলতে এখানে রোদ্দুর, মাহিম, আরিফ আছে, আর ওপাশে একটা ছেলে দেখা যাচ্ছে, কিন্তু সে সাথীর ছোট হবে। তবে আব্বু বলল যে জামাই এসেছে। রাজের হিসাব মিলছে, সে সবার দিকে তাজাচ্ছে। ওর আব্বু কাছে আসলো। ঘাড়ে হাত রেখে হেসে বলল, এদিক ওদিক কি দেখছো? জামাই খুঁজছো? কিন্তু পাবে না তো, কারণ জামাই তুমি নিজেই। রাজ যেন আকাশ থেকে পড়ল। মনে হচ্ছে ভুল শুনছে, ও যেন নিজের কান কেউ বিশ্বাস করতে পারছে না।
মাহিমার রোদ্দুরও আসলো ওকে জড়িয়ে বলল, আরে ভাই ঠিকই শুনেছিস, তোর সাথে নাটক করেছি। পোলার শেকা খাওয়া মুখটা দেখতে বেশ লাগছিল। কেমন লাগলো আমাদের সারপ্রাইজ? রাজ কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলেছে। মাহিমার রোদ্দুরকে জড়িয়ে ধরে শুধু হাসে। সামনে থাকা নিজের আব্বুকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানায়। চোখ যায় এবার সাথীর দিকে, মুখে মিষ্টি হাসি। এবার যেন হাসিটা বেশি সুন্দর লাগছে। এ হাসি হৃদয় পুড়ে দিচ্ছে না, হৃদয়ে আনন্দের বন্যা বইয়ে দিচ্ছে। সবাই হৃদিতা আর সাব্বিরের জন্য অপেক্ষা করছে। ওরা দুজন এলেই বাগদাদ শুরু করবে। আজ আপাতত আংটি পরিয়ে রাখবে, পরে সাথীর কলেজ শেষ হলে ধুমধাম করে বিয়ে দিবে। সাথী বিয়েতে রাজি হওয়ার আগে রাজের বাবা মাকে ওর শর্তের কথা বলেছিল, যেহেতু আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তাও আবার মেয়ে, এজন্য আমি চাই পড়ালেখা শেষ করে চাকরি করব এবং নিজের টাকায় বাবা মার দায়িত্ব নিব, এতে কি আপনাদের আপত্তি থাকবে? রাজের বাবা মা সাথীর কথা শুনে অবাক হয়েছিল, সাথী তাদের দৃষ্টি দেখে ভয় পেয়েছিল। ভেবেছিল রাজি হবে না, কিন্তু সাথীর ভাবনা ভুল করে দিয়ে উনারা হেসে উঠে বলে, আমাদের কোনো সমস্যা নেই, আর রাজ কেমন তা তো জানোই। রাজ বাধা দিবে না এতটুকু বিশ্বাস তো আছে। আমার তোমার কথা শুনে ভালো লেগেছে। যে বাবা মায়ের ছেলে নেই তাদের দায়িত্ব মেয়েরা কেন নিতে পারে না? তার উত্তর, শ্বশুর বাড়ি গেলে মেয়েদের হাত পা বাঁধা হয়ে থাকে, তারা না বললে কিছু করতে পারে না। সাথী মুগ্ধ হলো তাদের কথায়। এরকম চিন্তাধারার অনেক মেয়ে থাকলেও সবার ভাগ্যে আপনাদের মতো মানুষ তো জুটে না। হৃদিতা আর সাব্বিরকে একের পর এক ফোন করে যাচ্ছে, সকলে ট্রাই করছে কিন্তু সাব্বির ধরছে না। আর হৃদিতার ফোন নাকি নষ্ট হয়েছিল, হয়তো ঠিক করেনি। আফজাল চৌধুরী এবার বলে ফেলল, এতক্ষণ তো অপেক্ষা করলাম, ওরা যখন আসছে না আর অপেক্ষা করে লাভ নেই, আংটি পরানো শুরু করে দেও। এটা তো আর বিয়ের অনুষ্ঠান নয়। তাই না থাকলেও কিছু হবে না। আফজাল চৌধুরীর কথা শুনে তবুও আরো কিছুক্ষণ অপেক্ষা করল, কিন্তু আসলো না। শেষে বাধ্য হয়ে সাথী আর রাজের আংটি পরানো শুরু করে দিল। রাজের মুখের বিষণ্ণা সরে গিয়ে তৃপ্তির হাসি দেখা যাচ্ছে। সাথীর আনন্দে চোখে জল টলমল করছে। অনিশ্চিত সম্পর্ক পূর্ণতা পাওয়ার প্রথম ধাপ এগিয়ে গেছে, এখন শুধু ঘরে ওঠা, এটাও খুব শিগগিরই হবে। একটা দীর্ঘ সময় ওরা কোনো কথা বলল না। আংটি পরানোর কাজ শেষে সকলে খাওয়া দাওয়া শেষ করল। রোদ্দুর সবে হাত ধুয়ে দাঁড়িয়েছে, তখনই ওর ফোনে কল আসে। সাব্বির ফোন করেছে, রোদ্দুর কথা বলল, ওর কথা বলার ধরন অন্য রকম। সকলে ওর দিকে চেয়ে আছে। রোদ্দুর কল কাটতে সকলে উৎসুক দৃষ্টিতে জানতে চাইল কার কি হয়েছে। রোদ্দুর চুপ থেকে একটু পর উত্তর দিল, শাকিল জেলখানায় সুইসাইড করেছে। বসন্ত প্রায় দোরগোড়ায়। শীতের রুক্ষতা পেরিয়ে চারপাশে এক মিষ্টি সুবাস ছড়িয়ে পড়েছে। প্রকৃতি নতুন করে সেজেছে, যেন আনন্দের সুর বাজছে বাতাসে। আর সেই সুর চৌধুরী বাড়িতেও বাজছে, কারণ আজ এখানে উৎসবের আমেজ। সেদিনের পর কেটে গেছে এক সপ্তাহ। শাকিলের মৃত্যু শোনার পর সবারই মন কিছুটা ভারী হয়েছিল। সে যত দোষী করুক, তার বাবা মায়ের কথা ভেবে দুঃখ হয়েছিল সবার। হয়তো ডিপ্রেশন, হয়তো হেরে যাওয়া জীবনের বোঝা, সব মিলিয়ে সে আর সামলাতে পারেনি নিজেকে। জীবন এক মুহূর্তে কোথা থেকে কোথায় গড়িয়ে যায়, কেউ বুঝতেও পারে না। কিন্তু জীবন তো কারো জন্য থেমে থাকে না। চৌধুরী বাড়িতে নতুন সুখবরের আলো ছড়িয়ে পড়েছে। নতুন সকাল, নতুন আশার আলো। সকালটা ছিল সাধারণ দিনের মতোই। হৃদিতা তখন সিঁড়ি বেয়ে নিচে নামছিল। আর মাত্র দুটো ধাপ বাকি, ঠিক তখনই পা পিছলে নিচে পড়ে গেল। প্রথমে ধাক্কা সামলাতে পারলেও শেষ মুহূর্তে কপালের এক কোণে আঘাত লেগে যায়। রিমি দৌড়ে এসে হৃদিতাকে কোলে তুলে নেয়। ওর নিস্তেজ শরীর দেখে মুহূর্তের মধ্যে বাড়ির পরিবেশ বদলে যায়। মাহিমা চৌধুরী দৌড়ে পানি আনতে গেলেন, আর রাহেলা চৌধুরী অস্থির হয়ে বারবার বলছেন, আমার মেয়ে ঠিক আছে তো? খবর পেয়েই ছুটে এলেন সবাই, সাব্বির, রাজ, মাহিম, রোদ্দুর, আফজাল চৌধুরী, আলিফ চৌধুরী। রোদ্দুর আসার সময় একজন ডাক্তারকে সঙ্গে নিয়ে এসেছে। সকলের চিন্তিত মুখগুলো ভাসছে। ডাক্তার হৃদিতাকে পরীক্ষা করে এক মুহূর্ত চুপ করে থাকলেন। তারপর হাসি মুখে বললেন, আফজাল চৌধুরী, কংগ্র্যাচুলেশনস। আপনি নানা হতে চলেছেন। এক মুহূর্ত নীরবতা, তারপর পুরো বাড়িতে আনন্দের ঝলকানি। সবার চোখ আনন্দে চকচক করে উঠল।
রাহেলা চৌধুরী রিমিকে জড়িয়ে ধরে বললেন, নানি হতে চলেছি আমি। সাব্বির, যাকে কয়েক মিনিট আগেও সবচেয়ে চিন্তিত লাগছিল, সে এখন দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে হাসছে। এই অনুভূতি বোঝানোর মতো কোনো শব্দ নেই। আফজাল চৌধুরী খুশিতে চেঁচিয়ে উঠলেন, এত বড় সুখবর! আজকে সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। রাহেলা চৌধুরী সাথে সাথেই বাসায় থাকা মিষ্টি এনে ডাক্তারকে খেতে দিলেন। এরপর আফজাল চৌধুরী আর আলিফ চৌধুরী রওনা দিলেন বাজারের দিকে। তো বড় খুশির দিনে মিষ্টি ছাড়া চলে নাকি? প্রকৃতিতে কাল বসন্ত আসলেও চৌধুরী বাড়িতে আজ সত্যিই বসন্ত এসে গেছে। রিমি আর মাহিম এক কোণে দাঁড়িয়ে হাসি মুখে দেখছিল সবকিছু। মেঘলার চোখে একরাশ শান্তি। রোদ্দুর পাশ থেকে ধীর কণ্ঠে বলল, আমাদের গল্পটা কবে এভাবে পূর্বতা পাবে? মেঘলা আশেপাশে তাকালো, কেউ শুনতে পায়নি তো। তারপর মৃদু হাসল, পূর্ণতা তো পেয়ে গেছি, বাকিটা আপনি চাইলে হবে। রিমি আর মাহিমের প্রেমের শেষ নেই। এদিকে একটা খবরও পাওয়া গেছে, আরিফ রিন্তিকে প্রপোজাল দিয়েছিল। রিন্তি অ্যাকসেপ্ট করেছে, শর্ত হিসাবে দিয়েছে তার গায়ে কাদা লাগিয়ে প্রতিশোধ নিবে। তারপর কি একটা প্রেম কাহিনী ওদের! সারাদিন ঝগড়া, তারপর প্রেম। দিন পেরিয়ে রাত হলো, সকলের মুখে হাসি লেগে আছে। রাহেলা চৌধুরী আর মাহিমা চৌধুরী রান্না করছেন, আজ একটু স্পেশাল রান্না হবে। রিমি আর মেঘলা হাতে হাতে সাহায্য করছে। মাহিম আর রোদ্দুর কিছু নিয়ে ডিসকাশট করছে। রাজ ফোনে কথা বলছে হয়তো সাথীর সাথে। সাব্বির তো হৃদিতার কাছ থেকে তখন থেকে নড়েনি, তার পাশে বসে রয়েছে। রাতে খাওয়া শেষে যখন সকলে তাদের নিজ নিজ রুমে গেল, মেঘলা আর রিমি সব গুছানো শেষ করে ওরা দুজনে রুমে গেল। মেঘলা গিয়ে দেখে রোদ্দুর ফোনে কথা বলছে। এই এক জ্বালা এমপি সাহেব বলে সারাদিন ফোন কল আসতে থাকে। মেঘলা ওয়াশরুমে গেল, সেখান থেকে এসে দেখে রোদ্দুর কথা শেষ করে বেডে বসে আছে। মেঘলা এসে বসল, রোদ্দুর তার দিকে তাকিয়ে বলল, কাল বসন্ত তুমি এই শাড়িটা পরবে, বলে ওপাশ থেকে একটা প্যাকেট মেঘলার হাতে দেয়। মেঘলা প্যাকেটটা নেয়, ভিতরে একটা বাসন্তী রঙের শাড়ি। ও হেসে বলে, অনেক সুন্দর। তোমার থেকে সুন্দর না হয়েছে, আর প্রশংসা করতে হবে না এমপি মহাশয়, আপনি ঘুমান। আচ্ছা, আর একটা কথা। মেঘলা তাকালো, উৎসুক দৃষ্টিতে তাকিয়ে জানতে চাইল কি? রোদ্দুরের ঠোঁটে দুষ্টু হাসি। মামা তো হচ্ছি, কিন্তু বাবা হব কবে? মেঘলা ছোট ছোট চোখ করে তাকালো। মিস্টার আহিয়ান চৌধুরী, রোদ্দুর আপনার এসব কথা শোনানোর আগে নিজে ভাবা উচিত। এখন আমায় ঘুমাতে দিন বলে শুয়ে পড়ে। রোদ্দুর নিঃশব্দে হেসে সেও মেঘলার পাশে শুয়ে পড়ে। রাত পেরিয়ে সকাল হলো। কি স্নিগ্ধ পরিবেশ, মনে হচ্ছে এই হাওয়ায় মিশে যাই। আজ ফাল্গুন মাসের প্রথম দিন, মানে বসন্ত এসে গেছে। বাইরে বাতাসে বসন্তের আগমনী বার্তা ভেসে আসছে। ফাল্গুনের প্রথম সকাল। রোদ একটু উজ্জ্বল, কিন্তু কড়া নয়, মিষ্টি এক উষ্ণতা ছড়িয়ে আছে বাতাসে। চারদিকে কোকিলের ডাক, ফুলের গন্ধে মৌমাছিদের গুঞ্জন, আর পাতায় পাতায় বসন্তের ছোঁয়া। চৌধুরী বাড়ির বাগানে কৃষ্ণচূড়া গাছে লাল ফুল ফুটেছে, শিমুলের গায়ে লালচে আভা। মিষ্টি বাতাসে গোধূলির আগে পড়ে এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে থাকে। বাড়ির বারান্দায় রিমি আর মাহিম বসে হাসি মুখে গাছের দিকে তাকিয়ে আছে। হৃদিতা আর সাব্বির এক কোণে দাঁড়িয়ে দুষ্টু মিষ্টি ঝগড়া করলেও চোখে মুখে হাসি লেগে আছে। তাদের চারদিকে পূর্ণতার গল্প ছড়িয়ে আছে, হয়তো অন্য কোথাও অপূর্ণতা, বিষাদ নেমে এসেছে, সেটা অনেকের অজানা। এই পৃথিবী পূর্ণতা আর অপূর্ণতা নিয়ে সৃষ্টি। সুখী তারাই, যারা ভালোবাসা পূর্ণতা পেয়েছে। এই বসন্তের সকালে একটু দূরে কারো বাড়িতে বাজছে ফাল্গুন হাওয়ায় হাওয়ায় করেছে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। প্রকৃতির এই রঙিন সুরের মাঝে চৌধুরী বাড়ির বসন্ত আজ সত্যিই পূর্ণতা পেয়েছে। মেঘলা আর রোদ্দুর বারান্দায় দাঁড়িয়ে। মেঘলা পরনে কালকে রাতের বাসন্তী শাড়ি, আর রোদ্দুরের গায়ে সেই শুভ্র পাঞ্জাবি। মনে হয় এই রং ছাড়া তার ভালো লাগে না। এই রঙিন বসন্তের তার রংহীন জামা পরতে হবে। রোদ্দুরকে বললে ও হেসে বলেছিল, রং তো মনে লেগেছে, পোশাকের রং দিয়ে কি হবে? মেঘলা আর কিছু বলেনি। শাড়ি পরে বাহিরে ঘুরতে যায়নি, কারণ এত মানুষ আর মেঘলা যেতে চায়নি, বিধায় ওরা দুজন বেলকুনি থেকে বসন্তের এই উৎসবের দৃশ্য দেখছিল। রাস্তা ঘাটে শত মানুষের ভিড়, অনেকে শাড়ি পরেছে, সাথে ছেলেরা পাঞ্জাবি। রোদ্দুর সেদিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, বসন্ত তো শুধু প্রকৃতিতে আসে না, জীবনেও আসে। আমাদের জীবনেও কি এবার বসন্ত আসবে?
মেঘলা একপাশে তাকিয়ে হাসল। তার চোখে বসন্তের সবুজ আভা, ঠোঁটে এক টুকরো লাজুক হাসি। বসন্ত তো এসেই গেছে, শুধু একটু হাত বাড়ালেই পুরোপুরি ছুঁতে পারবে। সত্যি, বসন্তের রং শুধু ফুলে নয়, অনুভূতিতেও ছড়িয়ে পড়ে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী সকলের মনে বসন্তের রং, বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের মনে রং লাগে। রোদ্দুর প্রেমময় দৃষ্টিতে মেঘলা তাকালো, একটু কাছে এসে চোখে চোখ রেখে বলল, ফাল্গুন এলো দোরগোড়ায়। বাতাসে তার ছোঁয়া। কৃষ্ণচূড়ার ডালে ডালে লাল রঙের মেলা। শিমুল পলাশ হাসছে হেসে। মিষ্টি রোদ্দুর গায়ে কোকিল ডাকে, মনটা নাচে। বসন্ত এলো মন মোহাতে। বসন্ত মানে নতুন আশা, নতুন রঙের রেশ, শুকনো ডালে নতুন কুড়ি, স্বপ্ন জাগায় বেশ। তাই তো আমি হাত বাড়িয়ে বসন্ত ছুঁতে চাই। তোমার চোখে রঙিন আলো, তাতে ডুবতে চাই। মেঘলা মুগ্ধ হয়ে শুনল। লাজুক হেসে রোদ্দুরের হাতটা ধরে বলল, আপনি আমার বসন্ত। আপনি বসন্তের লাল রঙা পলাশ ফুল। আপনি হলেন কৃষ্ণচূড়ার স্নিগ্ধতম রূপ। এই হাত ধরে শত বসন্ত পেরিয়ে যেতে চাই। হৃদয় ক্যানভাসে আপনার ছবি আঁকতে চাই। জীবনের গল্প এখানেই শুরু। সুখ দুঃখ শত বাধা পেরিয়ে সকলের পূর্ণতা সমাপ্ত। গল্প, মেঘলা আকাশের রোদ্দুর। লেখিকা, শ্যামলী রহমান। অন্তিম পর্ব।